ছুটে টেবিল থেকে পানি এনে ছেটালো চোখে মুখে। বেশ কিছুক্ষণ পর নড়ে চড়ে উঠল। পিট করে তাকিয়ে আবার ফুপিয়ে উঠল। দু হাতে জড়িয়ে ধরল ছোট বোনের কোমরখানা। প্রিয়া ফোন কানে নিল এবারে। পাগল পাগল লাগছে তার এখন। কার ওপর অভিমান করবে বুঝতে পারছে না। বাবা মায়ের ওপর অভিমানে মাথা ছিঁড়ে যাচ্ছে তার। সৌমি নামের মেয়েটাকে সামনে পেলে তো বোধহয় খুনি করত। ওপাশ থেকে এবার অধৈর্য হচ্ছে আকাশ। এমন একটা পরিস্থিতিতে দুদিকেই সামলাতে হলে মহাবিপদ। একদিক অন্তত ঠিক থাকলে নিশ্চিন্তে অন্য দিক নিয়ে ভাবা যায়। শিয়ার এই অবস্থায় ফোন কাটতেও পারছে না সে। গাড়ি ছুটছে শহরের এদিক সেদিক। তাদের সবগুলো হোটেল চেক করবে সে। তার দুজন ওসি বন্ধুকেও জানানো হয়েছে। সমীর বাবাকে সে একদম ভরসা করে না। নেহাত তাদের বিজনেস পার্টনার, তবে কুকুর তো কুকুরই হয়। আপনি জানেন আপনার ভাই কোথায়? এই চিন্তার মধ্যে এমন বেককেলে কথা শুনে মেজাজ খারাপই হলো তার। প্রিয়ার কণ্ঠ শুনলে কতক্ষণ পরে। আর প্রথম কথাই হলো, কর্কশ গলায় বলল, জানলে জানাতাম না তোমাকে। এই এতটুকু বিশ্বাস নেই? আপুর বিয়েটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, অয়ন ভাই সব জানেন। তারপরও আকাশের ফোন ভাইব্রেট হচ্ছে। থানা থেকে কল আসছে, তার বন্ধুর কল। প্রিয়া, পরে ব্যাক করছি। একদম না, আমার কথার জবাব দিন। আকাশের ধৈর্য আর ভাঙে। বাচ্চাদের মতো কথা বলছে দুজনেই। প্রিয়ার তো এই মুহূর্তে অন্তত মাথা ঠান্ডা করে কোঅপারেট করা উচিত তাকে। তা না করে জেরা করছে এমন সন্দেহভাজন গলায়। এত অধৈর্য হলে, বিশ্বাস না থাকলে করে ফেলতে বলো ওই ছেলেকে বিয়ে। প্রিয়ারও সমান হারে মেজাজ খারাপ হচ্ছে। শিয়া তার পেটে মুখ গুজে কেঁদে যাচ্ছে। বোনকে এত ভেঙে পড়তে কখনো দেখেনি সে। আকাশের এমন কথায় অভিমানী হলো তার। সেও সমান্তারে বলল, মেয়েরা এই সময় কি পরিস্থিতির মধ্য দিয়ে যায় তা আপনারা পুরুষ মানুষরা কখনো বোঝেন না। কেন বলতে পারেন? আকাশের ভুরুজোড়া আকস্মিক মুচকে আসে। সে নিজে টেনশনে নেই। ভাই তার এমন কখনো করে না, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার উপর শিয়ার বিয়ে, কোন দিক সামাল দেবে সে? আর সে নাকি বুঝতে পারছে না। ধমকের গলায় বলল, একটু কম বোঝো প্লিজ, টেনশনে আসি। মাথাটা ঠান্ডা করে ভাইকে খুঁজতে দাও। বেশি বুঝি আমি? আমাদের এই সিচুয়েশনে আপনি হলে এই একই কথা বলতেন। আকাশ হতাশ হয়, দীর্ঘশ্বাস ছাড়ে। গাড়ি সাবধানে মোড় নিয়ে এগোয় থানার দিকে। এদিক দিয়ে থানার সামনে থেকে তার বন্ধুর গাড়িও এগোবে। সামনেই সমীর বাসা। কণ্ঠ খানিকটা নরম করে বলে, প্রিয়া, তোমরা যতটা টেনশনে আছো আমিও সেম। একটু সময় দাও, পায়ে ধরি। সমীর সাথে লাস্ট দেখা হয়েছে ভাইয়ের, ওর কাছে আসছি আমরা। প্রিয়া চমকায়। সমীর সাথে লাস্ট দেখা মানে? সৌমি মিথ্যে বলেনি, তবে মেয়েটার নাম শুনতে মাথা জ্বলে যায় তার। আপু বোধহয় ভুল বলেনি, তবে সমীর কাছে অয়ন ভাইয়া। আপু, আমি ভুল দেখিনি, তবে সৌমিও ঠিকই বলেছিল আপনার বেঈমান। জেনে বুঝে ঠকালেন আমার বোনকে, সাথে আমাকেও। কঠিন কথাগুলো কঠিন গলায় বলে কল কাটে প্রিয়া। নিজেও শব্দ করে কেঁদে দেয়। কেঁদে জড়িয়ে নেয় বোনকে। আকাশের রাগ হওয়া উচিত ছিল কি? হলো না, হাসি পেল এই দুঃসময়েও। প্রিয়াটা বড্ড ছেলে মানুষ, ওর তো অন্তত শোনা উচিত ছিল ঠিকঠাক আকাশের কথা। কেউ এমন ইমোশনাল হয়ে পাগলামি শুরু করলো, ভুল বুঝলো। আকাশ গাড়ির স্পিড বাড়ায়। শিয়া আর প্রিয়া কারোরই এখন মানসিক অবস্থা ঠিক নেই। বিয়েটা যখন হচ্ছে তার মানে ওর বাবা মায়ের সম্মতিতেই হচ্ছে। ওরা তাহলে সাহায্য চাবে কার কাছে? এই অবস্থায় অয়নের ওই ব্যবহার, কলনা ধরা, উধাও হওয়া। জোরে জোরে শ্বাস নেয় আকাশ। মেয়ে দুটো কী অবস্থায় সামলাবে এখন কে জানে। আধ ঘন্টার মধ্যে এদিকটা না সামলাতে পারলে রওনা দেবে শিয়াদের ওখানটায়। এরই মধ্যে রাতুল, রাকিবদের বলা হয়েছে দ্রুত শিয়াদের বাড়ি পৌঁছাতে। আঁকাবাঁকা রাস্তায় ছুটছে অয়নের গাড়িখানা। নেটওয়ার্কের সন্ধানে বেশ কিছুক্ষণ আগেই মেইন রাস্তার অন্য এক কারের নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়েছে তার দামি ফোনখানা। আপাতত সেটার ঝাঁঝরা অংশ পাশে নিয়ে চলছে সে। ওখানে গিয়ে একেবারে ফোন কিনে নেবে একটা। তার আগে দ্রুত যাওয়া উচিত শিয়ার কাছে।
ম্যাডাম নিশ্চিত তাকে খুন করতে তৈরি হয়ে বসে আছে। এখন দ্রুত গিয়ে অভিমান না ভাঙালে তার মাথাটা থাকবে না আর। লোকালয়ের মধ্য দিয়ে ক্রস করছে তার গাড়ি। অয়নের আচমকা চোখ পড়ে রাস্তার আশেপাশে। যথাসম্ভব কোনো সারিপট্টি ক্রস করছে সে। মাথায় খেলে গেল অন্য চিন্তা। ঝটপট গাড়ি থেকে নেমে দোকান থেকে একটা লাল শাড়ি কিনল। তাকে বিয়ে বিয়ে করে খেপানো না, আজ বউ সাজাবে, জোর করে বিয়ের ভয় দেখাবে। পাশের সিটে থাকা লাল শাড়ির প্যাকেটে চোখ বুলে সে বারবার। চোখ অবশ্য প্রিয়ার লাল, অবশ্য প্রিয়ার পছন্দের রং। শিয়ার গোলাপি সম্ভবত। প্রিয়ার জন্য একটা শাড়ি নিতে হতো। একটা মাত্র শালি তার, আবার একটা মাত্র ভাইয়ের প্রেয়সী। হতাশ হয় অয়ন। ভুলই হয়ে গেছে, আর একটা শাড়ি কিনতে হতো। পাশের শাড়িটা সামনে দৃষ্টি রেখে কোলের ওপর এনে রাখে। কল্পনায় ভাসছে শাড়িখানা পরিহিতা এক রমণী। কি মিষ্টি না লাগছে অয়নের মুখ জুড়ে। কল্পনার নারীটিকে ঘিরে একরাশ মুগ্ধতা কাজ করছে। তুমি এভাবে লাল টুকটুকে বউ সাজলে আমি বোধহয় সে দৃশ্য দেখার সৌভাগ্যই পাবো না অভিমানিনী। হার্ট অ্যাটাকেই মারা যাব। শব্দ করে হেসে ওঠে অয়ন। আজই শিয়ার বাবার কাছে যাবে সে। দরকার হলে পায়ে পড়বে, তারপর যেভাবেই হোক দু পরিবারকে রাজি করাবে। অনেক হয়েছে এই দূরত্ব। 6টা বছর কি যন্ত্রণাটাই না সে কাটিয়েছে। ভালোবেসে দূরে দূরে থাকার ফলে এর থেকে কঠিন আর কিছু হয় না। একটাই জীবন, ভালোবাসা মানুষকে নিজের করে না পাওয়ার চেয়ে বড় ব্যর্থতা আর একটা হয় না। তার মা যতই বলুক শিয়ার সম্পর্কে সত্যিটা জানার পর এখন রাগ করে, থাকতে পারবে না। নেহাত এখন জেদ করে শুনছে না। সুখের একটা সংসার হবে তাদের সব ঢিল হলে তার ভাইটারও সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। আকাশপ্রিয়ারও একটা সংসার হবে। হাসি পায় অয়নের। দু বোনকে তাদের দু ভাইয়ের বউ করে চৌধুরী বাড়িতে নিয়ে আসবে তারা। আচমকা চোখ ধাঁধিয়ে এলো তার। কোথা থেকে এক ট্রাক চলে এলো মোড় ঘুরতেই। সরু রাস্তা, আচমকা কোনো হর্ন বা কোনো সংকেত ছাড়াই। অয়ন বুঝে উঠতে পারল না। তবে যতক্ষণে বিষয়টা মাথায় ধরল, দক্ষ হাতের কারসাজিও কাজ হলো না। ততক্ষণে সময় পেরিয়ে গিয়েছে। দেরি হয়ে গেছে অনেকটা। ভাগ্য সহায় নেই বোধ হয়। এতক্ষণে সব মধুর চিন্তাগুলো এক চুটকিতে মিথ্যা প্রমাণিত করে মুখোমুখি তুমুল শব্দ করে সংঘর্ষ হলো অয়নের প্রাইভেট কার আর একটা বড় ট্রাকের। এক মুহূর্ত কানে টানা টিনিং শব্দ ছাড়া আর কিছুই খেয়াল করল না সে। এরই মধ্যে তার কারটা তিনবার উল্টে পাল্টে গিয়েছে। সেই সাথে খাদে পড়ে গেছে ট্রাকটা। সময় থমকে গেল হয়তো। কোনো কারণ ছাড়াই শ্বাস আটকে এলো শিয়ার। বুকের ভিতর তীব্র ব্যথায় ঝাঁকি দিয়ে উঠল শরীরটা। আবার পেনিক অ্যাটাক হলো। দ্বিতীয়বারের মতো উঁচু হয়ে গেল বিছানা থেকে শরীরটা। জ্ঞান হারালো আবার। আশেপাশে বহুদূর থেকে মানুষের হিহি রিরি কানে হালকা ভেসে আসলো অয়নের। দুমড়ে মুচড়ে যাওয়া কারের ভিতরটায় থাকা এক পাগল প্রেমিকের চোখ বন্ধ হচ্ছে ধীরে ধীরে। কেমন সিনেমার গল্পের মতো হাতঘড়ির সাথে আটকে গেছে লাল টুকটুকে শাড়িখানা। তবে ছিঁড়ে দুভাগ হয়ে গেছে। ছিন্ন ভিন্ন গাড়িটির পার্টস পাতির সাথে জড়িয়ে আছে। কোন এক অপেক্ষায় মগ্ন অভিমানী রমণীর জন্য কেনা লাল টুকটুকে শাড়িখানা। ওঠার শক্তি বিন্দুমাত্র নেই। বড্ড নিষ্ঠুরভাবে পেটের বাঁ পাশে গাড়ির ভেতরের একটা রড আলগোস্তে পিঠ ভেদ করে বেরিয়ে গেল। রাস্তা নিমিষে ভেসে গেল ওই লাল টুকটুকে একই রঙের লাল তরলে। নাক মুখ দিয়ে ঠিকরে বের হওয়া রক্তের আড়ালে হাসলো বোধহয় অয়ন। কাত হয়ে রাস্তায় পড়ে আছে সে। শাড়িটা হয়তো শাড়িটা তার সাথে আষ্টেপৃষ্টে আটকানো। নিভু নিভু চোখে এক আজব জিনিস দেখল অয়ন। হয়তো তার কেনা ওই লাল শাড়িটা গায়ে জড়ানো শিয়ার। আহ, মেয়েটাকে কি মিষ্টি না লাগছে। আরে পাশে আকাশপ্রিয়া না, ওরাও তো বিয়ের সাজে। শিয়া তার দিকে ছুটে আসছে। ইস, বোকা মেয়ে, শাড়ি পরার অভ্যেস নেই, পায়ে জড়িয়ে পড়ে যাবে তো। অযথা ছুটছে। আচ্ছা, ওরা সবাই যে বিয়ের সাজে, তাদের জন্য জন্মে বিয়ে হয় নিশ্চয়ই। পূর্ণতা পায় সম্পর্ক। আবার হাসতে যায় অয়ন। মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। কয়েক ইঞ্চি উঁচু হয়ে ঝাঁকি দিল শরীরখানা। শিথিল হচ্ছে শরীর। কি আশ্চর্য, শিয়া ছুটে দৌড়ে পৌঁছাচ্ছে না কেন তার অবধি। এতটুকু পথ আসতে এতক্ষণ লাগে। লাল শাড়ির ওই ব্যক্তিগত নারীটিকে একবার ছুঁয়ে দেখবে সে।
পরের জন্ম তো হয় না, এই জন্মে শেষবারের মতো লাল শাড়ি পরিহিতা ওই লাল টুকটুকে বউটাকে সে ছুঁতে পারবে না। খোদা তো নিষ্ঠুর হতে পারে না, একদম না। তবে খোদা সেটাই করলেন বোধহয়। শিয়া আর হাসছে না, কাঁদছে, কাঁদুক, কিন্তু তার কাছে আসুক। শিয়া তো তার কাছে আসছে না, ছুটে চলে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে তার থেকে, দূরত্ব বাড়ছে, ক্রমশ দূরে চলে গেল মেয়েটা। হাস্যোজ্জ্বল মুখটা আড়াল হলো তার, এক বুক আক্ষেপ নিয়ে নিজের অজান্তেই চোখ বুঝল শিয়ার পাগল প্রেমিক পুরুষটা। 6 বছরের অপেক্ষায়, এক সমুদ্র ভালোবাসায়, এক বুক স্বপ্ন, অবাস্তব ভবিষ্যতে সব এক মুহূর্তে মিথ্যে করে দিয়ে পালানোর পায়তারা জুড়ল বোধহয় সে। আসগর সাহেবের বেশ কিছু আত্মীয় স্বজন এরই মধ্যে চলে এসেছেন বাড়িতে। তাদেরই কয়েকজনের স্ত্রী এবং মেয়ে বউ এসে সাজানো হচ্ছে শিয়াকে। শিয়া পাথরের মূর্তির মতো বসা এই মুহূর্তে। কিছুক্ষণ আগেও বারবার প্যানিক অ্যাটাক হচ্ছিল মেয়েটার, জ্ঞান হারাচ্ছিল বারবার। প্রিয়া তার জন্য কেনা লেহেঙ্গাটা কোলে নিয়ে বনের সামান্য দূরে সোফায় বসে আছে মলিন মুখে। মাথায় ঘুরছে হাজার একটা চিন্তা ভাবনা। তখন মোটে আকাশের সাথে অমন ব্যবহার করা উচিত হয়নি। সেও নিশ্চিত তার ভাইকে নিয়ে চিন্তিত। প্রিয়া নিজেও এক বিন্দু বিশ্বাস করে না ওই সৌমি নামের মেয়েটার কথা। সে যতই প্রমাণ দিক আকাশ বা অয়ন, কেউ ওই রকম চরিত্র নয়। তখন মাথা ঠিক ছিল না, রাগের বশে উল্টাপাল্টা বলে দিয়েছে। এখন অপরাধ বোধে ভুগছে সে। প্রিয়া গভীর চোখে বোনকে দেখে, মুখটা কেমন রক্তশূন্য দেখাচ্ছে, অনুভূতিহীন একটা জড় পদার্থ লাগছে। প্রিয়া উতলা হয়ে আসছে একটাবার একটু বাবা মায়ের সাথে কথা বলার জন্য। আশ্চর্যজনকভাবে তাদের বেরিয়ে হতে দেয়া হচ্ছে না, আর না তো তাদের মা বাবা একটাবার তাদের সাথে দেখা করতে আসছে। প্রিয়া ব্যস্ত হয়ে উঠে দাঁড়ায়, জামা কাপড় নিয়ে বাথরুমে ঢোকে, পোশাকটা পরে বের হয়। এত ভারী লেহেঙ্গা আজ অসহ্য লাগছে। এত সাজগোজ, এর মন মানসিকতা আছে নাকি আজ? কঠিন মুখে স্বামীর দিকে তাকিয়ে আছেন রেণুকা রহমান। আনিসুল রহমান নির্বিকার বসে আছেন, স্টেডি টেবিলের ওপর 2 হাত রাখা, হাত জোড়া অস্বাভাবিক কাঁপাকাঁপি করছে। একটা টু শব্দ করছেন না তিনি। এ বাড়ির কাজের লোক এসে 3-3বার তাদের দ্রুত নিচে যেতে বলেছেন। কাজী সাহেব এসে গেছেন, কাবিনের বিষয়ে আলোচনা করা হবে। আনিসুল রহমান উঠলেন না একবারও। রেণুকা রহমান উঠে এসে স্বামীর পাশে চেয়ার টেনে বসলেন, কঠিন গলাতে বললেন, তোমার থেকে আমি এটা কল্পনা তো আশা করিনি আনিস। যেটা করলে তার ব্যাখ্যা না দিয়ে কোথাও যাবে না তুমি। কি ব্যাখ্যা চাও তুমি? আমাকে আর আমার মেয়েদের মিথ্যা বলে এখানে আনা হলো কেন? কেন আনলে? আনিসুল সাহেব স্ত্রীর দিকে তাকায় না, মনের মধ্যে হাজার একটা সমীকরণের হিসাব মিলাচ্ছেন। জবাব দিচ্ছ না কেন? আমার মেয়েদের ওভাবে অপমান করলো, তখন এভাবে চুপ ছিলে তুমি। কথাবার্তা ছাড়া আমার মেয়ের বিয়ে দিচ্ছ তুমি। একটা বার আমার সাথে আলোচনার প্রয়োজন বোধ করলে না তুমি? আমাকে তো ছাড়ো, যে মেয়ের বিয়ে দিচ্ছ তাকে একবার জানাতে দিলে না? বলা হলো বিয়ের কথাবার্তা হবে। এভাবে কালেমা, কাবিন, সম্পূর্ণ বিয়ে, কেন এসব বলো? আমার মেয়ের সিদ্ধান্তের দাম নেই? আমার দাম নেই তোমার কাছে? আনিসুল রহমান আহত চোখে তাকালেন স্ত্রীর দিকে, চোখ জোড়া লাল দেখাচ্ছে। গলা পরিষ্কার করে বললেন, তোমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। রেণুকা রহমান চমকায়, চোখ বড় বড় হয়, তবে নিজেকে সামলেও নেয়। ও ছোট বাচ্চা নয়, বাসতেই পারে। আনিসুল রহমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, 2 হাত কসলান। এটা অতিরিক্ত চিন্তা থাকলে করেন তিনি। হ্যাঁ পারে, অবশ্যই পারে, তবে যাকেও ভালোবাসে তাকে পারে না। কি যা তা বলছো? যাকে ভালোবাসে তাকে পারে না মানে কি? আনিসুল রহমান এবার গিয়ে বসলেন চেয়ারে। দাঁড়িয়ে থাকতে বেশ কষ্ট হচ্ছে তার। আজ বুকের ব্যথাটা বেশ বেড়েছে। ও কাকে ভালোবাসে জানো? রেণুকা রহমান ভুরু জোরে তুলে তাকালেন, ধীর গলে জিজ্ঞেস করলেন, কাকে? সেই ছেলেকে। মনে আছে তোমার? 6 বছর আগে যে ছেলে তার বন্ধুদের দিয়ে আমার ওইটুকুন 2টো মেয়েকে। থেমে গেলেন আনিসুল সাহেব, চোখ টকটক করছে রাগে ক্ষোভে। রেণুকা রহমান হতভম্ব হয়। সেই ছেলের কথা মনে আছে তার? থাকবে না মানে? ওই সময়ের মানসিক ট্রমা তার শিয়া ভুলতে পেরেছে আদৌ? সেই ছেলেকে শিয়া আবার ভালোবাসে মানে? তোমার কথা ভুল হচ্ছে না তো? না হচ্ছে না। আজগর আমাকে বলেছে, নিলয় প্রমাণ সহ দেখিয়েছে।
রেণুকা ভুরু কুঁচকালেন, গম্ভীর গলায় বললেন, নিলয় কি প্রমাণ দেখিয়েছে? আমাদের ওখানকার ওই 5 তারকা হোটেলটার মালিকানা ওই লোফারদের। শেয়ার কোম্পানি কাজ করছে ওদের আন্ডারে। সেখান থেকে তারা গত মাসে ট্যুরে গেল কক্সবাজারে। সেখানে ঘনিষ্ঠ অবস্থায় মেলামেশা করেছে তোমার বড় মেয়ে আর সেই লোফারটা। তোমার মেয়েকে ছেলেটা আবার ব্রেইন ওয়াশ করেছে, ভাবতে পারছো? না হলে ওই রকম ছেলের কাছে আবার কেউ যায়? সেটা আমাদের শিয়ার সাথে কথা বলা উচিত ছিল নাকি? আমরা কথা বলতে পারতাম ওর সাথে। এভাবে ধরে বেঁধে অন্য জায়গায় বিয়ে দিলে সব ঠিক হবে? তার ওপর এভাবে মিথ্যে বলে নিয়ে এসে আমরা একটা বারের জন্য দেখা করলাম না, ওরা ট্রমাটাইজ হয়ে যাবে, বুঝতে পারছো? আজগর আমার খুব ভালো বন্ধু, ও আমার মেয়েকে কষ্টে রাখবে না। নিলয়কে তোমার মেয়ে এক বিন্দুও পছন্দ করে না। তা করবে কিভাবে? তার মাথাটা তো ঘুরে আসছে অন্যদিকে। আনিসুল সাহেব ঘুরে তাকালেন স্ত্রীর দিকে, মলিন গলায় বললেন, আমার 2 মেয়ে আমার হৃৎপিণ্ডের 2 অংশ রেণু। তুমি আর ওরা দুজন আমার গোটা পৃথিবী। তোমাদের ক্ষতি আমি এ জীবনে দেখে যেতে পারবো না। তোমাদের ভালোর জন্য আমাকে যা করতে হয় আমি করব। শিয়া ভালো থাকবে এখানে, আমার উপর হয়তো কয়েকদিন রেগে থাকবে, তারপর সব ঠিক হয়ে যাবে। ওই ছেলেটা ওর জীবন নষ্ট করে দিত। কি কি বাজে প্রমাণ পেয়েছি তোমাকে আমি বলতে পারলাম না। নিলয় বাঁচিয়েছে আমার মেয়েকে। রেণুকা রহমান কথা বলেন না, ছলো ছলো চোখে স্বামীর কথা শোনেন। স্বামীর যুক্তি ভুল নয়, কিন্তু মেয়েটাকে এভাবে বন্দির মতো বিয়ে দিতে মন সায় দিচ্ছে না তার। একটা বার অন্তত দেখা করতে পারলে মনের শান্তি পাওয়া যেত। রাকিব, রাতুল, রেদওয়ান ব্যস্ত হয়ে খোঁজ করছে আজগর সাহেবের বাড়ির ঠিকানা। তারা সেই ঠিকানায় যাবে না, তারা সেই ঠিকানা জানে না। প্রিয়াদের বাড়ির আশেপাশে সেরকম বাড়িঘর নেই, যা আছে তারা কেউ স্থানীয় নন। সুতরাং কারো থেকেই কোনো ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে না। রাকিব রাতুলের দিকে ফেরে ব্যস্ত গলায় বলে, শিয়াকে কলে ফেলি না? দুদিকে মাথা নাড়ে রাতুল। প্রিয় রিং হয়ে কেটে যায়। বিরক্ত হয়ে যায় চোখে মুখে। মহা সমস্যা তো, এখন ঠিকানা না পেলে তো সর্বনাশ ঘটে যাবে। আকাশ নিজেও জানে না ঠিকানা। অত দূর থেকে এদিকটায় পরিস্থিতি বুঝতেও পারছে না সে। তাছাড়া অয়ন ভাইকে খুঁজতেই অবস্থা খারাপ ওদিকের। এদিকটা যদি তারা এতজন মিলেও সামলাতে না পারে কেমন হলো তবে? গাড়ির স্পিড বাড়িয়ে তারা এসে থামলো এখানকার স্থানীয় বাজারে, বলা যেতে পারে মূল লোকালয় এটাই। তাছাড়া আশেপাশে সব বাড়িঘর ছন্নছাড়া ধরনের। গাড়ি থেকে নামে 3 জনই এদিক ওদিক ছোটে লোকজনকে জিজ্ঞেস করতে। অনেকে নাম শুনলেও বলতে পারছে না তার বাড়ির ঠিকানা। রাতুল পিছনে ঘুরতে সজোরে ধাক্কা লেগে গেল একটা মেয়ের সাথে। মেয়েটার হাতে থাকা টমেটোর পলিথিন সিটকে ছড়িয়ে গেল সব। মেয়েটা চিৎকার করে উঠল, ইস, গেল। রাতুল নিজে অপ্রস্তুত হয়েছে, ভুলটা তারই। চূড়ান্ত বিনয়ের সাথে বলল, সরি আমি। দুজন দুজনের দিকে তাকে থমকায়। মেয়েটার রাগ পড়ে গেল এক ঝটকায়, কাপা গলায় বলল, আপনি? রাতুল নিজেও চমকায়, এটা তো সেই মেয়ে। কয়েক মাস আগে ঠিক এই বাজারই দেখা হয়েছিল মেয়েটার সাথে। সামান্য পায়ে পা লাগায় কি ঝগড়াটাই না করেছিল। পরে অবশ্য সে ঝগড়া স্থির হয়নি, মেয়েটাকে বাড়ি অবধি লিফট দিয়েছিল সে। রাতুলের মুখে হাসি ফুটল। কেমন আছে পিস্তি? রিমি কিন্তু আজকে মোটেই রাগলো না, বরং ফিক করে হেসে ফেললো। সেদিনের পর লোকটাকে কত খুঁজেছে সে, পথে ঘাটে, এমনকি এই বাজারে নিয়মিত আসতো তারপর থেকে। এই কয়েক মাস আর দেখা হয়নি। নিচে ছড়িয়ে যাওয়া টমেটোগুলো দেখে বলল, তুলুন ওগুলো, তারপর জবাব দিচ্ছি। রাতুল হাসলো। ছড়িয়ে ছিটিয়ে থাকা সবগুলো টমেটো সুন্দর মতো ব্যাগে পুরে এগিয়ে দিল রিমির দিকে। কেমন আছো? ভালো, আপনি? ভালোই ছিলাম, আপাতত মাথার উপর খাড়া ঝুলছে। আমার জন্য বললেন? দাঁতে জিভ কাটলো রাতুল। আরে না, তোমাকে বলবো কেন, অন্য সমস্যা আছি। সেটার জন্য তো ছুটাছুটি বুঝি। মাথা ঝাঁকায় রাতুল। এদিক ওদিক বন্ধুদের খোঁজ করে। দুদিকে দুজন। রাতুলকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে তারা। রিমির সাথে এতক্ষণ কথা বলায় দুজনেরই ধারণা মেয়েটা কিছু খোঁজ দিতে পেরেছে। রেদওয়ান হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, পেলিবাড়ির ঠিকানা? রাতুল মাথা নাড়ে দুদিকে। রিমির ভুরু কুঁচকানো। কারোর বাড়ির ঠিকানা খুঁজছে এরা? এই এলাকায় তার থেকে ভালো কে চেনে? নরম গলায় বলল, কাউকে খুঁজছেন আপনারা? মাথা নাড়ে ওরা। খুঁজছে তো অবশ্যই। তুমি বাড়ি যাও তাহলে। হ্যাঁ, অন্যদিন কথা হবে। কাকে খুঁজছেন বলুন দেখি, চিনতে পারি কিনা?
মুখ চাওয়াচাই করে তিনজন। এত এত বড় মানুষরা চেনে না, সেখানে রিমি চিনবে এটা তাদের আশাতেও নেই। নিতান্তই অনাগ্রহী গলার আতুল জবাব দেয়, আজগর তালুকদার চেনো? রিমি ফিক করে হেসে ফেলে, এটা কোনো প্রশ্ন? হাসি হাসি গলায় বলল, মায়ের কাছে মামার বাড়ির গল্প করার মতো হয়ে গেল মিস্টার। চিনব না মানে? আমার পাশের বাসা তো, টাকলা আঙ্কেল বলি আমরা, আমার বেস্ট ফ্রেন্ডদের ফ্যামিলি ফ্রেন্ডও। তিনজন আকাশের চাঁদ পেয়ে গেল যেন। রাতুলের তো ইচ্ছে করছে মেয়েটাকে কষিয়ে একটা চুমু খেতে। অতি উচ্ছ্বসিত হয়ে রিমির হাত দুখানা টেনে নিল নিজের হাতের মুঠোয়। ধন্যবাদ জানাতে জানাতে মুখে ফেনা তুলে ফেলল সে। রাকিব রেদওয়ান দুজনেই খেয়াল করলো সেটা। রাকিব তো অন্যদিকে ফিরে কুনুইয়ের গুঁতো দিল রাতুলকে। ধীর গলায় বলল, স্যার বেটা, মেয়েটা লজ্জা পাচ্ছে তো। রিমির মুখটা সত্যি টমেটোর মতো লাল হয়ে গেছে, বেশ লজ্জায় পড়েছে। দ্রুত হাতটা সরিয়ে নিয়ে মিনমিনে গলায় বলল, আসুন আমার সাথে। রেদওয়ান এগিয়ে গেল ওদিকে আগে, রিমির দিকে ফিরে বলল, আমাদের গাড়িতে লিফট দেই, একই জায়গা তো। মাথা নাড়ে রিমি। দ্রুত ছোটে তিনজন। রিমির বুঝে না এত তাড়াহুড়োর কি আছে। নির্জন জায়গা হলো বিকট আওয়াজে খানিক দূরের পাহাড়ের ঢালে অবস্থান করা স্থানীয় আদিবাসীদের কানে গেল সেই আওয়াজ। হেই হেই করে ছুটে এলেন আশেপাশের মানুষজন। যতটা হতাহতর আশা করেছিলেন ততটা নয়। ট্রাকটা খাদে পড়ে গেছে, সুতরাং ড্রাইভার বেঁচে থাকার সম্ভাবনা একদম নেই। স্থানীয় লোকজন চিৎকার চেঁচামেচি করে ব্যস্ত হয়ে গেল অয়নকে বের করার জন্য। রক্তে ভেসে গিয়েছে আশেপাশেরটা। লাল একটা শাড়িতে জড়িয়ে আছে তার নিথর একটা দেহ। লোহার রডটা ঢুকে গিয়েছে পেটের বাপাশ দিয়ে। পুলিশ আসতে ঢের সময়। একই বিষয় অ্যাম্বুলেন্সেরও। অয়নকে দ্রুত বেগে টেনে বের করা হলো ধ্বংসস্তূপের ভেতর থেকে। পালস চেক করলো, তারা বেঁচে আছে, অতি ধীর গতিতে চলছে। চোখাচোখি হলো স্থানীয় মানুষদের মধ্যে। অভিজ্ঞ কিছু মানুষ চোখের পলকে টেনে বের করে ফেললেন পেটের রডখানা। এক পৌর মহিলা এগিয়ে এলেন, মাথায় বাঁধা তাদের পোশাকের ওড়নাটা শক্ত করে বাঁধা হলো পেটে। সেটা রক্ত পড়া থামছে না। লাল শাড়িটার ছেঁড়া অংশ দিয়ে আরেক দফা বাঁধা হলো জায়গাটা। ধরাধরি করে কয়েকজন দ্রুত তুলে ফেললো গাড়িতে। আধ ঘন্টার মধ্যে ভর্তি করা হলো স্থানীয় এক হসপিটালে। ডাক্তার মিরাজ গত মাসেই পোস্টিং নিয়েছে এই এলাকায়। নেননি যদিও, শাস্তি সব দেওয়া হয়েছে আর কি। এইমাত্র এক ক্রিটিক্যাল অপারেশন শেষে বের হতে নার্সটা হুড়মুড়িয়ে নিয়ে ঢুকলেন কঠিন অ্যাক্সিডেন্টের এক রোগীকে। চিৎকারে ছুটে এলেন ডাক্তার মিরাজ। রোগীর মুখের দিকে তাকে রক্ত শূন্য হলো তার মুখ। চেঁচিয়ে উঠলেন, অয়ন। স্যার, অবস্থা ক্রিটিক্যাল, পেটের ভিতর রড ছিল, স্থানীয় মানুষ বের করেছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, পালস মাঝে মাঝেই পাওয়া যাচ্ছে না। ডাক্তার মিরাজ প্রফেশনালি খুব দ্রুতই কাটিয়ে উঠলেন তার হতবিহ্বলতা। নার্সদের পেশেন্ট নিয়ে আসতে বলে ছুটলেন ওটির দিকে। ঢোকার আগে চিৎকার করে বাইরে তার অ্যাসিস্ট্যান্টকে জানালেন, অয়ন মেহরা চৌধুরী, ঢাকায় আকাশকে খবর দাও, চেনে তো? সজোরে মাথা নাড়ল লোকটা, ছুটল খবর দিতে। আকাশ সমীর বাড়ি গিয়ে বহাল তবিয়তে অতি স্বাভাবিক অবস্থাতেই পেল সমীকে। বলা বাহুল্য, সে অয়নকে নিয়ে একটা শব্দ জানালো না। পুলিশকে এদিকে খোঁজ করতে বলে আকাশ নিজের গাড়ি ছুটিয়েছে এখন শিয়ার কাছে যাওয়ার জন্য। অয়ন এদিকে পুলিশ খুঁজতে থাকে অয়নকে। শিয়াকে ওই ঝামেলা থেকে উদ্ধার করা জরুরি। ফোন বেজে উঠল তার। ব্যস্ত হাতে এয়ারপডস কানে গুজল সে। ওপাশ থেকে শোনা গেল এক অচেনা ব্যক্তির অতি উত্তেজিত কণ্ঠস্বর। শব্দ করে গাড়ি ব্রেক করলো আকাশ। শ্বাস আটকে থমকে রইল সামনের দিকে। শূন্য রাস্তা প্রায়। চোখ জ্বালা করছে আকাশের। ড্রাইভিং হুইলে রাখা হাতটা নিঃশক্তি অনুভব করলো সে। ছেলেটা অয়নের অ্যাক্সিডেন্টের খবর জানিয়ে ফোন কাটলো। মিনিট খানিক পর হুঁশে এলো আকাশের। লোকেশন তো কাছে, হসপিটাল এখান থেকে খানিকটা পথ। কাপা হাতে ড্রাইভিং করতে 10 মিনিট পরেই তার গাড়ি পৌঁছালো অ্যাক্সিডেন্টের জায়গায়। ভাঙা গাড়ির অংশ সরিয়ে নিতে ব্যস্ত পুলিশের লোকজন। গোটা রাস্তা রক্তে ভাসা। থরথরিয়ে কেঁপে উঠল আকাশের গোটা দেহ। ভাইয়ের অবস্থা কল্পনা করে মাথা কাজ করছে না তার। রাতের আধার নেমেছে। 15 মিনিটের মাথায় শেষে পৌঁছালো হসপিটালে। কোনো মতে গাড়ি রেখে ছুটল সে। রিসিপশনে এসে হন্তদন্ত কণ্ঠে শুধালো পেশেন্টের কথা। দেখিয়ে দেওয়া হলো অপারেশন থিয়েটার। বিধ্বস্ত চেহারায় ধীরে পা এসে স্থির হলো অপারেশন থিয়েটারের সামনে।
দরজার সামনে দাঁড়িয়ে দৃষ্টি রাখলো স্বচ্ছ কাছের ওপর। ভিতরে নিথর হয়ে পড়ে আছে অয়ন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। বেশ কয়েকজন ডাক্তার ব্যস্তভাবে এটা সেটা করছে। দুহাত অসহায়ের মতো দরজায় রেখে করুণ চোখে দেখল ভাইকে। ফোন বের করে কল করলো রাতুলকে, জানালো সব। শিয়াকে সাজানো হয়েছে, গায়ে জড়ানো হয়েছে লাল একটা বেনারসি শাড়ি। প্রিয়ার নিজের জন্য বরাদ্দ পোশাকখানা পরে অসহায়ের মতো বসা। শিয়ার ড্রেসিং টেবিলের সামনে বসা, ধীর গলায় বলল, আপনারা এখন যান, আমি ওয়াশরুমে যাব। প্রিয়ার সাথে একটু পর আসছি। ঘর ফাঁকা হলো খুব দ্রুতই। নিচ থেকে তাড়া দেওয়া হচ্ছে কনে কেন দ্রুত নামতে। কনেকে নিয়ে দরজার সিট কিনে আটকে শিয়া ছুটে এলো বোনের দিকে। অয়ন আর কল ধরছে না। হতাশ মাথা নাড়ে প্রিয়া। আকাশ। প্রিয়া চমকায়, তার ফোনটা কোথায়? সে তো শিয়ার ফোনটা হাতে নিয়ে বসা, ফোনটা ভাঙা, বন্ধ হয়ে আছে, তারটা কোথায়? হন্তদন্ত হয়ে এদিক সেদিক খুঁজলো, নিজের ফোনটা বালিশের তলায় পেল। ফোন চালু করতেই নজরে এলো প্রায় 100 মিসড কল। রাতুল, রাকিব, রেদওয়ান, এমনকি রিমিরও। মাথায় হাত পড়লো এবার প্রিয়ার। বোকার মতো ভাঙা জিনিস হাতে বসে আছে সে। প্রিয়া ব্যস্ত হাতে ধরলো শিয়ার দিকে। কল কর রাতুলদের, জলদি। প্রিয়া মাথা নেড়ে কল ব্যাক করে সর্বপ্রথম রাতুলকেই। রাতুলে বোধহয় ফোনটা হাতে নিয়েছিল। এক রিং হওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ হলো। প্রিয়, ঠিক আছো বোন তোমরা? কেঁদে ফেললো প্রিয়া রাতুলের রেহেন আদুরে গলায়। ফুপিয়ে উঠল, ভাইয়া আপনারা কোথায় সবাই? তোমরা কোথায়? এখনো তালুকদার বাড়িতে? প্রিয়া হতভম্ব হয়ে, রাতুলরা জানলো কি করে? জি ভাইয়া, আমাদের তো ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রিয়া, এখন কি করি ভাইয়া? রাতুল নিজেও হতাশ চোখে তাকায় পাশে থাকা রাকিব আর রেদওয়ানের দিকে। তারা এখানে এসেছে প্রায় 15 মিনিট, কোনো কিছু করেই ভেতরে ঢুকতে পারছে না তারা। রিমিকে গাড়িতে সব ঘটনা বলেছে তারা। প্রিয়াই যে রিমির বেস্ট ফ্রেন্ড জানতে পেরে আকাশ থেকে পড়েছে সবাই। কোঅ্যাক্সিডেন্টলি মিলে গিয়েছে সবটা। তবে রিমিকে এখানে আনেনি। অযথা মেয়েটাকে বিপদের মধ্যে নিয়ে আসার মানেই হয় না। রাকিব, রেদওয়ান হালকা মাথা ঝাঁকিয়ে কিছু একটা ইশারা করতেই গলার স্বর খাদে নামে রাতুলের। শিয়া কোথায়? প্রিয়া, আপু আর আমি একসাথেই 5 মিনিটের মধ্যে আমাদের নিচে নিতে আসবে বিয়ের জন্য। আটকে ওঠে রাতুল। 5 মিনিটের মধ্যে বিয়ে পড়ানো হলে তার এখন কি করবে? উত্তেজিত গলায় বলল, তোমরা কিছুতেই বের হতে পারবে না, অসম্ভব ভাইয়া। এইখানে একটা ঘরে আটকে রাখা হয়েছে, আমাদের এমন অবস্থা। আসার পর থেকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি, এমনকি মা বাবার সাথেও দেখা করতে দেওয়া হয়নি। চমকে ওঠে রাতুল। মেয়ে দুটো মহা সমস্যায় আছে। কি এক অবস্থা! অয়ন, আকাশ থাকলে এই অবস্থা হয়? চৌধুরী সাহেবদের প্রেয়সীদের আটকে রেখে অন্য জায়গায় বিয়ে। বুকের ভিতর ছটফট করে রাতুলের। অয়ন ভাইয়ের অবস্থা ক্রিটিক্যাল, খোদা জানে ফিরবে কিনা। আর আকাশ ওখানে থাকা ইম্পর্টেন্ট। তারা তিনজন মানুষ থাকতে যদি আকাশকেই সব দিকে একা সামলাতে হয়, তাহলে তারা আর কিসের বন্ধু? প্রিয়া, এখন আমি যা বলবো চুপ করে শুনবে, হ্যাঁ? কোনো রকম রিয়াক্ট করবে না। কি বলছি সেটা যেন শিয়াটের না পায়। প্রিয়া অবাক হলো, ছোট্ট করে স্বীকার করে রাতুল জোরে জোরে শ্বাস নেয়, চোখ জ্বলছে তার। কাপা গলায় বলে, অয়ন ভাইয়ের একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে প্রিয়া। তোমরা ভাই না আসার কারণে ভুল বুঝছো। ভাই হসপিটালে মৃত্যুর সাথে। এবার সত্যি কেঁদে ফেলল রাতুল। রাকিব, রেদওয়ানও চোখ মুছে। প্রিয়া শ্বাস নিতে ভুলে গেল যেন। পাশের টেবিলের কোণ আঁকড়ে দাঁড়ালো। ঘোর অন্ধকার নামছে ধরনীর বুকে। দূরে শিয়াল ডাকছে। গা ছমছম করে উঠল প্রিয়ার। রাতুল দম নিয়ে বলল, বের হতে হবে তোমাদের, পালাতে পারবে? প্রিয়া বাকরুদ্ধ এই মুহূর্তে, কি বলবে বুঝে উঠতে পারে না। শিয়া হাত থেকে ফোন কাড়ে রাতুল। আমি? তোর ভাই আসছে না কেন? হ্যাঁ, আমি কি এই ছেলেটাকে বিয়ে করে নেব নাকি? কি করব বল না, পালাতে পারবি? শিয়াও থমকায়। মুখের সামনে ভেসে ওঠে বাবা মার মুখ। পালাবো মানে? আমরা গেটের সামনে ঢুকতে দেওয়া হচ্ছে না। তোদের বের করার এর থেকে আর ভালো কোনো উপায় নেই। শিয়া ধাপ করে বিছানার কিনারায় বসে ধরা গলায় বলে, কার জন্য পালাবো? তোর ভাই তো আমাকে। ভাই তোকে চাই শিয়া, আয় সব বলবো। তোর ভাই আসলো না কেন? সব জানাবো শিয়া, তুই রাজি? বোনের দিকে ছলো ছলো চোখে তাকালো শিয়া। প্রিয়া মাথা নেড়ে আশ্বস্ত করে বোনকে। সে তো অন্তত জানে অয়ন ভাইয়ের অবস্থা। শিয়াকে তো এই মুহূর্তে জানানো যাবে না, মরে যাবে মেয়েটা। শিয়া ব্যস্ত গলায় বলে, পিছনের দিকে আয়, আমরা নামছি।
ফোন কেটে হন্তদন্ত হয়ে দুবোন এসে দাঁড়ায় তাদের রুমের অন্য সাইডের বারান্দায়। এটা বাড়ির পেছনের দিক। নিচের দিকে তাকিয়ে চোখাচোখি হয় দুবোনের। দোতলা থেকে নামা মোটেই মুখের কথা নয়, না তো সিনেমা। এটা আধো আধো অন্ধকারে একটু অদূরে মালির ঘরের পাশে লাগোয়া মই চোখে পড়ল প্রিয়ার। বোনকে ইশারা করে চেঁচিয়ে উঠল এক প্রকার। শিয়াও দেখছে সেটা, তবে সেটা এ অবধি আনতে হলেও কাউকে লাগবে। দ্রুত হাতে মেসেজ পাঠালো রাতুলকে, বাড়ির পিছন সাইড দিয়ে আসতে হবে। যতদূর মনে হচ্ছে এ বাড়িটা পরিত্যক্ত, এ সময় এ পাশে কারোর আসার সম্ভাবনা একদম নেই। তালুকদার বাড়ি থেকে শিয়া প্রিয়াকে নিয়ে রাতুলদের হসপিটালে আসতে সময় লাগলো 20 মিনিটের মতো। পাগলা ঘোড়ার মতো গাড়ি ছুটে এসেছে তারা। বাড়ির পেছন দিক দিয়ে মই দিয়ে নামিয়েছে দুবোনকে। পুরো রাস্তা একবারের জন্য বলা হয়নি অয়নের অ্যাক্সিডেন্টের কথা। গাড়ি হসপিটালের সামনে এসে থামতেই বড় বড় চোখ হয়ে গেল শিয়ার। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রাতুলদের দিকে। ড্রাইভ করছে রাকিব। এখানে ভুলে গাড়ি থামলো কিনা সেটাও জিজ্ঞেস করলো প্রিয়া। ঠোঁটে ঠোঁট টিপে কান্না আটকানোতে ব্যস্ত। শিয়াকে ধরল সে। আয় নাম। এখানে কেন? চল ভিতরে। শিয়া বোনের চোখের ভাষা বুঝলো কি না বোঝা গেল না, তবে বুকের বা পাশটা মোচড় দিয়ে উঠল অজানা শঙ্কায়। কোনো দুর্ঘটনা নানা, এ কি করে হয়? হুড়মুড়িয়ে গাড়ি থেকে নামলো সে। রাকিব রাতুলের সাথে ছুটল হসপিটালের ভিতরে। 3 তলার অপারেশন থিয়েটারের সামনে এসে স্থির হলো 4 জন। রেদওয়ান প্রায় সাথে সাথেই এলো গাড়ি পার্কিং করে। আকাশ দুহাত মাথায় ঠেকিয়ে বসা। ভেতরে অপারেশন চলছে। অয়নের অবস্থা বেশ ক্রিটিক্যাল। এরই মধ্যে 6 ব্যাগ রক্ত লেগেছে। আরও জোগাড় হচ্ছে। আকাশকে ওভাবে বসে থাকা দেখে পা টলে উঠল শিয়ার। প্রিয়া আঁকড়ে ধরল বোনকে। আকাশ। শিয়ার কণ্ঠে চমকে মুখ তুলে তাকালো আকাশ। ছেলেটার মুখের দিকে তাকিয়ে বুকটা কাঁপল প্রিয়ার। অপরাধ বোধে ভারী হয়ে গেল বুক। লোকটা এত ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে, আর সে কিনা তখন এতগুলো কথা শোনালো। আকাশ উঠে এসে দাঁড়ায় শিয়ার সামনে। শিয়া 2 হাতে খামছে ধরে আকাশের বাহু। খবরদার বলবে না ওই ঘরে তোমার ভাই। খবরদার আকাশ। আকাশ পাথরের মতো দাঁড়িয়ে শক্ত হয়ে। প্রিয়া হু হু করে কেঁদে ফেলে। রাতুল মাথা নিচু করে মুখ আড়াল করে। রাকিব রেদওয়ানও তাই। চিৎকার করে ওঠে শিয়া। ওটিতে তোমার ভাই নেই বলো? আমাকে এখানে আনলে কেন? আমি বিয়ে থেকে পালিয়ে এসেছি তোমাদের সাথে মশকরা করতে? তোমার ভাইকে ডাকো, আজকে বিয়ে করতে হবে আমাকে। ও কোথায়? আকাশ। আকাশ এক বুক আঁকলে নেয় শিয়াকে, মাথায় হাত বুলায়। শান্ত হও শিয়া, ভাই আসি তো। শিয়ার সন্দেহ এবার প্রমাণিত। অয়ন তার মানে? সিটকে সরে আসে আকাশের থেকে। ধাক্কা দিয়ে সরিয়ে ছোটে ওটির দরজার দিকে। কাছের সামনে যেতে স্তব্ধ হয় শরীর। জোরে সরে কাঁপুনি দিয়ে ওঠে আপদমস্তক, রক্তে মাখামাখি। ভেতরের মানুষটার জন্য বাইরের নার্সরা দ্রুত সরিয়ে আনতে উদ্যত হয় শিয়াকে। শিয়া তখন প্রায় উন্মাদ। তার পাগল প্রেমিকাটা রক্তে মেখে শুয়ে আছে নিথর হয়ে। আমি ভিতরে যাব। আকাশ আমাকে ভিতরে যেতে দিতে বলো। তোমার ভাই ও আমাকে আমি আকাশ দিতে বলো। শিয়া দুজন নার্স থেকে ছাড়া পেয়ে ভিতরে ঢুকতে মরিয়া। আকাশ প্রিয়া দুপাশে থেকে আগলে নেয় বোনকে। শিয়া চিৎকার করে যাচ্ছে উন্মাদের মতো। আকাশকে হাত ছোটাতেছে আকাশের। ছাড়ছ না কেন আকাশ? তোমার ভাই বা আমার অয়নটার বুকের পাঁজরগুলো ভাঙা আকাশ। এর আগের অ্যাক্সিডেন্টে অয়ন কান্নায় কথা জড়িয়ে আসছে। চিৎকার করে কাছে শিয়া মেঝেতে বসে পড়ে পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করছে। প্রিয়া হুড়মুড়িয়ে হাঁটু ভেঙে বসে। বোনের মাথা শক্ত করে চেপে ধরে বুকে। কোনো কিছুতেই শান্ত হচ্ছে না শিয়া। আগের বার আমি ছিলাম না কাছে। যতবার ওর বুকের ওই ক্ষতবিক্ষত দাগ আমি দেখি আমার কলিজে পুড়ে যায়। আজ আবার আমি মরে যাব। এই আকাশ, তোর পাগল ভাইকে ফিরতে বলো। আমাকে রেখেও চলে যেতে পারে না। এত বড় বেইমানি করতে পারে না। আমাকে একটা সংসার, আমার সংসার লাগবে। তোমার ভাইয়ের সাথে না দিয়ে যেতে ওকে মানা করো। আকাশও হাঁটু ভেঙে বসে। শিয়ার হাত চেপে শান্ত করার চেষ্টায় মগ্ন। শিয়া কারোর এসব সান্ত্বনায় মোটেও থামছে না। এদিক ওদিক খোঁজে সবাইকে। এই প্রিয় বোন রে, তোর ভাইকে ডাক। তোর বেইমান ভাইকে আসতে বল। রাতুল, এই রাকিব, তোদের ভাই আমার চোখের পানি তো সহ্য করতে পারে না। আজ এত পাষাণ হলো কি করে?
শিয়ার বুক ফাটা আর্তনাদে কাঁদছে সবাই। হসপিটালে উপস্থিত বাকি মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের দিকে। লাল বেনারসিতে এক বিয়ের কনে বসে এমন আর্তনাদ করছে বুঝতে বাকি নেই কারোর আর। কম বেশি সবার চোখে পানি, খোদাকে ডাকতে ব্যস্ত চেনা অচেনা সকলেই। ভেতর থেকে বেরিয়ে এলেন এক ডাক্তার। প্রিয়ার দিকে তাকিয়ে শিয়াকে আগলে রাখতে বলে আকাশটা ছুটল সেদিকে। শিয়াকেও আটকে রাখা গেল না, সেও ছুটে এলো সেদিকে। ডাক্তার মলিন মুখে বলল, অপারেশন শেষ, তবে পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, পালস রেট একদম লো, জ্ঞান না ফেরা অবধি বলা যাচ্ছে না। তবে যে কন্ডিশন, স্থানীয় লোকজন খুব দ্রুত এনেছে বলে তাও হয়তো এতটুকু আশা আমরা পেলাম, সামনে বলতে পারছি না, খোদাকে ডাকুন। তবে চুপ করলেন ডাক্তার। এক নজর চোখ বোলালেন শিয়ার দিকে। বিয়ের সাজে বিধ্বস্ত এক রমণী আকাশের দিকে তাকে হতাশ গলায় বললেন, সরি টু সে মিস্টার চৌধুরী, আমি বলবো পরিবারকে খবর দিন, কেউ শেষ দেখা দেখতে চাইলে আসতে বলুন। আমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী ওনার হাতে আর সময় নেই, এর মধ্যে ভুলেও কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমাদের হাতে কিছু করার থাকবে না। ডাক্তারের কথায় বজ্রপাত হলো সবার মাথায়। থরথরিয়ে কেঁপে উঠল আকাশ। কয়েকটা পা পিছিয়ে হুড়মুড়িয়ে মেঝেতে বসে পড়ল শিয়া। মাথার খোপা করা চুল খুলে গিয়েছে বহু আগে, মুখের সাজসজ্জার লেপ্টে মুখে আদল নষ্ট করে দিয়েছে। চূড়ান্ত বিধ্বস্ত এক রমণী শ্বাস নিতে ভুলে গেল। প্রিয়া শব্দ করে কেঁদে জড়িয়ে ধরল বোনকে। হাসপাতালে একই সময় হুড়মুড়িয়ে প্রবেশ করলো শিয়ার বাবা মা সহ তালুকদার বাড়ির বেশ কয়েকজন। তাদের খোঁজ করতে করতে চলে এসেছে তারা। রেনুকা রহমান পাগলের মতো ছুটে এসে বুকে আঁকড়ে ধরলেন দুই মেয়েকে। শিয়া মুখ তুলে পরোক্ষ করলো হতবিহ্বলের মতো সবাইকে। মায়ের গায়ের গন্ধ পেতেই বুকটা একটু হলেও শীতল হলো তার। মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বুকে মুখ গুজল। মা, বাবাকে বলবে আমি অয়নের। বলবে কেমন? আমার অয়ন সেদিন কিছু করেনি, আমাকে বাঁচাতে গিয়ে ওর বুকের 4টে পাঁজর ভেঙে গেছিল। আজকেও তাই মা, আমার কাছে আসতে গিয়ে আমার জানটা আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রেনুকা রহমান ঝরঝরিয়ে কেঁদে বুকে চেপে রাখলেন মেয়েকে, চুমু খেলেন মেয়ের মাথায়। আল্লাহ ফিরিয়ে দেবে মা, দেবে, কেড়ে নেবেন না, আমাদের দোয়া আছে তো, অয়ন ফিরবে মা। শিয়া মায়ের বুক থেকে মুখ তোলে না, কান্না কেমন বন্ধ হয়ে আসছে হঠাৎ। দুহাত অসাড় হয়ে মেঝে শুয়ে আছে। আমি কিন্তু অয়নের সাথেই সংসার করব মা। পাগল একটু ছেলেটা, আমার পাগলের মতো ভালোবাসে আমাকে একটা সংসার না দিয়ে ও যেন পালায় না। খোদাকে একটু অনুরোধ করো মা, সন্তানের জন্য মায়ের দোয়া, খোদা ফেরাবে না, তুমি চাও মা। রেনুকা রহমান মনে মনে চিৎকার করে, ডাকছে খোদাকে। আনিসুল রহমান ছলছলে চোখ নিয়ে মূর্তি হয়ে দাঁড়ানো। মেয়ের এই অবস্থার জন্য আজ সে দায়ী নয় কি? অপরাধ বোধে মরে যেতে ইচ্ছে হচ্ছে তার। হসপিটাল জুড়ে মানুষ করুণ চোখে পরখ করতে ব্যস্ত তাদের। আকাশের বাড়িতে খবর দেওয়া হয়েছে আসতে সময় লাগবে তাদের। আকাশ নিজেও হতবিহ্বল হয়ে দাঁড়ানো। এর আগে কখনো এতটা অসহায় লাগেনি নিজেকে। চোখের সামনে ভাইয়ের নিথর দেহ, শিয়ার আর্তনাদ। তার মতো শক্তপোক্ত হৃদয় পুরুষ হৃদয়ে কম্পন ধরিয়ে দিচ্ছে। ডাক্তার মিরাজ অপারেশন কেবিন থেকে বের হলেও আরও আধা ঘন্টা পর সবাই চাতক পাখির মতো অপেক্ষায়। বেরিয়ে চোখ পড়ল বাইরে অপেক্ষমান সবার দিকে। আকাশের দিকে চোখাচোখি হতে এগিয়ে এলো আকাশও। আকাশ ব্যস্ত গলে বলল, ভাইয়ের কি অবস্থা মিরাজ ভাই? মিরাজের মুখে অস্বাভাবিক কালো হয়ে আসছে। আকাশ কাঁধে আলতো হাত রাখে ধীর গলায় বলে, পরিবারের সবাই এসেছে। বুকের ভিতর ধুকপুক শব্দ অগ্রাহ্য করে আকাশ ধীর গলায় বলে, আসছে, দ্রুত আসতে বলো ভাইয়া। মিরাজের চোখ পড়ে শিয়ার দিকে, চমকে ওঠে সে। শিয়া বিয়ের সাজে। শিয়া অয়নের প্রেমের কথা সে জানতো। ডিগ্রি নিতে বিদেশ চলে যাওয়ার পর এত বছর দেখা হয়নি কারোর সাথে, জানেও না কারো খবরাখবর। শিয়ার সাথে অয়নের আজ বিয়ে ছিল বুঝি। বুকটা হু হু করে ওঠে তার। আকাশের দিকে ফিরে বলে, সময় কম আকাশ, তোরে ভেতরে গিয়ে দেখে আসতে পারিস। শিয়াকে ইশারা করলো ডক্টর মিরাজ, আজ ওদের বিয়ে ছিল বুঝি। আকাশ সত্যিটা বলে না, মাথা ঝাঁকায় নিজের বুকের যন্ত্রণা অগ্রাহ্য করে বলে, মেয়েটাকে নিয়ে যা ভিতরে, দেখি আন। আকাশ ভাঙা গলা জিজ্ঞেস করে, সত্যি কি ভাই বাঁচবে না তো? মিরাজ দীর্ঘশ্বাস ফেলে অসহায় গলায় বলে, খোদাকে ডাক, কার্ডিয়াক অ্যারেস্ট যেন না হয়। তাহলে যে কয়েক % পসিবিলিটি সেটাও যা, ভিতরে যা ওকে নিয়ে। আকাশ প্রিয়াকে ইশারা করে। রাতুল আর প্রিয়া মিলে শিয়াকে নিয়ে ঢোকে ভিতরে।
অয়নের এই অবস্থা দেখে রু কেঁপে ওঠে প্রায় সবার। শিয়া 2 হাতে মুখ চাপা দিয়ে ধরল। থরথর করা শরীর অবশ্য এলো, তবে সে অনুভূতি প্রকাশের সময় পেল না। আচমকা ঝাঁকি দিয়ে উঠল অয়নের শরীর, আটকে উঠল সকলে। ঘরের এক পাশে 3 জন ডাক্তার বসা, এক ঝটকা এসে পড়ল অয়নের পাশে। কার্ডিয়াক অ্যারেস্ট স্টেজ, বের হন প্লিজ। নার্স, ডক্টর মিরাজকে ডাকুন। রাতুল আকাশ বের হলো প্রিয়া শিয়াকে নিয়ে। শিয়া বোধহয় এবার সত্যি বাকরুদ্ধই হলো। ছেড়ে দেয়া শরীর আকাশের হাতের মধ্যে, কাছে না একদম, চোখের পলকে ছুটে ভিতরে ঢুকলেন ডক্টর মিরাজ। স্যার, হার্টবিট নেই। মনিটরে এলোমেলো ওয়েভ উঠছে। হার্টবিট আছে, তবে হৃদস্পন্দন যেন ঠিক তাল খুঁজে পাচ্ছে না, খুব লো, ধরতে না পারার মতোই। ডাক্তার মিরাজ বন্ধুর এই অবস্থায় অধৈর্য হলো, কেঁপে উঠল দক্ষ হাতখানা। বিপি ড্রপ করছে। নার্স দ্রুত বলে উঠল, ডক্টর মিরাজ। অয়নের উপর থেকে দৃষ্টি সরালেন না, ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, অক্সিজেন স্যাচুরেশন 82%, দ্রুত কমছে, অক্সিজেন বাড়াও, আইভি লাইন ফ্লুইড চালাও। একজন ডাক্তার দ্রুত স্টেথোস্কোপ বুকে চেপে ধরলেন। তারপর হঠাৎ অয়নের মুখটা শক্ত হয়ে গেল। ঠিক তখনই মনিটরের ওয়েবগুলো হঠাৎ উন্মুক্তভাবে কাঁপতে শুরু করলো, অনিয়মিত বিশৃঙ্খল। ভেন্টিকুলার ফেব্রিলেশন। ডাক্তার মিরাজ চিৎকার করে উঠলেন। ঠিক তার সাথে সাথে শব্দ হলো একটা। একদম পরের মুহূর্তেই হওয়া ছোট্ট একটা শব্দের সাথে বাইরের দরজার সামনে ভাবলেশীন চোখে তাকানো নববধূর সাথে দাঁড়িয়ে থাকা এক অসহায় রমণীর শরীর ঝাঁকি দিয়ে উঠল। বিপ 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 বিপ। মনিটরে আঁকাবাঁকা ওঠা নামা করতে থাকা লাইনটা সোজা হয়ে গেল। 1 সেকেন্ডের নিস্তব্ধতা বিরাজ করলো অপারেশন থিয়েটার জুড়ে। বাইরে প্রিয়া খামসে ধরল আকাশের বাহু। বুকের ভেতরে রক্তক্ষরণে দাঁড়িয়ে থাকা কষ্টকর হলো আকাশের। রেণুকা রহমান অনবরত দোয়া কালাম পড়ে যাচ্ছেন, বড় মেয়েকে আঁকড়ে ধরে। শিয়ার নির্বিকার দৃষ্টি ভেতরে শুয়ে থাকা তার উন্মাদ প্রেমিকটার দিকে। তার না হওয়া সংসার ভেসে উঠল চোখের সামনে। চিৎকার করে উঠল ডাক্তার মিরাজ, কার্ডিয়াক অ্যারেস্ট, সিপিআর শুরু করা এখনই। অন্য একজন ডাক্তার দ্রুত বুকের মাঝখানে হাত রেখে কম্প্রেশন শুরু করলেন। নির্দিষ্ট রিদমে চাপ দিতে থাকলেন। ডিফিব্রিলেটর আনো দ্রুত। নার্স দৌড়ে গিয়ে মেশিনটা নিয়ে এলো। আরেকজন নার্স দ্রুত হাতে অয়নের বুকের উপরের কাপড় কেটে ফেললো। ঠান্ডা জেল লাগিয়ে 2 পাশে প্যাড বসানো হলো, একটা ডান দিকে আর একটা বাম পাশের নিচে। মিরাজ আরেক দফা চেঁচিয়ে উঠল, রিদম চেক, শকেবল, ভেন্ট্রিকুলার ফেব্রিলেশন কনফার্ম, চার্জ 200 জুল। যন্ত্রটি হালকা গুঞ্জন তুলে সেরি মধ্যে। ঘরভর্তি ডাক্তার সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে এক প্রকার। বাটন চাপা হলো যন্ত্রটির। অয়নের শরীরটা হঠাৎ শক্ত হয়ে উঠল, ঝাঁকি দিয়ে উঁচু হয়ে গেল স্ট্রেচার থেকে। কেঁপে উঠল হাতের আঙুলগুলো। লাইনটা একবার কেঁপে উঠল, এরপর আবার বন্ধ হলো। ডাক্তার মিরাজ চিৎকার করেই যাচ্ছেন উত্তেজিত কণ্ঠে, পালস নেই, সিপিআর। আবার বুক চাপ শুরু করলেন দায়িত্বে থাকা ডাক্তার সাহেব। এপিনেফ্রিন 1 মিলিগ্রাম, আইভি পুশ। মনিটরের সোজা লাইনটা এক বিন্দু নড়ল না। ডক্টর মিরাজ গোটা জীবনে এত অসহায় অনুভব করেননি কখনো। থরথর করে কাঁপছে হাত। পাশ থেকে একই কণ্ঠে চেঁচিয়ে উঠলেন অন্য এক দক্ষ ডাক্তার, নো পালস। এক মুহূর্তে সেখানে দাঁড়াতে পারল না আকাশ। পিছিয়ে শব্দ করে ধাক্কা খেল দরজার সাথে। শিয়া হেসে উঠল খিলখিল করে। আচমকা রেণু, প্রিয়া, রাতুল মিলে দরজা থেকে সরিয়ে আনলো তাকে। দ্রুত মেঝেতে ধপ করে বসে পড়ল সে। হাসতে হাসতে মাথা এলিয়ে দিল প্রিয়ার বুকে। শূন্য দৃষ্টি রেখে চিৎকার করে উঠল, শেষমেশ ফাঁকি দিল চৌধুরী সাহেব। এই জনমের মতো ফাঁকি বলছি। খিলখিল করে হেসে উঠল আবার। গোটা হসপিটালে মানুষ জমা হয়ে গিয়েছে এক প্রকার, বলা বাহুল্য সবাই কাঁদছে শিয়ার অবস্থায়। শিয়া হাসতে হাসতে কেঁদে ফেললো এবারে। সাথে সাথে শব্দ করে হেসে উঠল, কবুল কবুল কবুল। চৌধুরী সাহেব শুনলেন। শিয়া উন্মাদের মতো এদিক ওদিক তাকালো, সবাইকে দেখলো। অয়ন মেহনাজ চৌধুরীকে স্বামী হিসেবে গ্রহণ করলাম আমি। শুনলেন আপনারা? হ্যাঁ শুনলেন তো। আমি বিবাহিত, কিন্তু বিবাহিত ভিতরের ওই বেঈমান পুরুষটার বউ আমি। আমাকে ফাঁকি দিল এ জন্মে সে।
বউ করে ঘরে তুললো না, আমাকে একটা সংসার দিল না, পরকালে জবাব নেব আমি তার, দিতেই হবে এই জন্মে। বেইমানির কারণ কি ছিল? উঠতে বসতে বলতো শিয়া চলো বিয়ে করি বিয়ে করি, সব মানিয়ে নেব আমি। আজ দেখুন দেখুন আমাকে, আমি লাল শাড়ি পরে বসে আছি, কবুল করলাম তাকে, সে এসে আমাকে জড়িয়ে ধরলো না। পাষাণ পুরুষ আমার, পাষাণ। গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠল শিয়া, হা করে শ্বাস নিল জোরে জোরে, আবার বলে উঠল, অয়ন কবুল, কিন্তু কবুল তোমাকে, কবুল তোমার দেয়া শূন্যতা, কবুল তোমার দেয়া অপূর্ণতা, কবুল আমাদের না হওয়া সংসার, কবুল পরকালের জন্য তোমাকে কবুল। অস্পষ্ট শেষ কথাগুলো বলে মূর্ছা গেল শিয়া, নিথর হয়ে গেল সে, থেমে গেল আর্তনাদ। ডক্টর মিরাজ, পেশেন্টের হার্টবিট ফিরেছে। মিরাজ হতাশ হয়ে পিছিয়ে গিয়েছিল অনেকটা। নার্সের উত্তেজিত কণ্ঠে লাফিয়ে এসে তাকালো মনিটরের দিকে, মুখ দিয়ে দুটো শব্দে বেরিয়ে এলো, আনবিলিভেবল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আরেক দফা ব্যস্ত হলো অয়নকে নিয়ে। মিরাজের হাত পা থরথর করে কাঁপছে এখনো। গোটা চিকিৎসা জীবনের এত বছরের সফল কেরিয়ারে এত হতাশ তার কখনো লাগেনি। সবটা নিয়ন্ত্রণে এলে ডক্টর মিরাজ অন্য ডাক্তারকে ইশারা করে নিজে ধাপ করে বসে পড়লেন খানিক দূরের চেয়ারে। বন্ধুর দিকে ছলছল দৃষ্টিতে তাকালো, বিড়বিড় করে আওড়ালো, এত বছর পর আমাদের প্রথম দেখা এভাবে হবে ভাবিনি বাডি, একদম ভাবিনি। সুস্থ হয়ে ওঠ, সকল মান অভিমানের অবসান ঘটুক আমাদের। আচমকা নিথর হলো শিয়া। প্রিয়া আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ছিল বোনকে। শিয়ার বোধহয় শ্বাস প্রশ্বাস বন্ধ হলো। প্রিয়া চিৎকার করে উঠল, পাশেই ছিল সকলে। রেণুকা রহমান মেয়ের নিথর দেহে হাত উঁচু করে ধরলেন। আকাশ এসে ঝড়ের গতিতে কোলে তুলে নিলেন। বাইরের অবস্থানরত নার্স ততক্ষণে ডেকেছেন ডাক্তারকে। মিরাজ দু হাতে মুখ ডলে সবে উঠে দাঁড়িয়েছে অয়নের দিকে যেতে। নার্স হন্তদন্ত হয়ে ছুটে এসেছে, স্যার পেশেন্টের ওয়াইফ। বাকি কথা নার্সকে বলতে হলো না, মিরাজ ছুটল বাইরে। আকাশ ততক্ষণে শিয়াকে শুয়ে দিয়েছে স্ট্রেচারে। অ্যাসিস্ট্যান্ট ডাক্তারের পিছু পিছু ছুটছে অন্য ওটিতে। মিরাজ দ্রুত এসে চেক করলো, চিৎকার করে আদেশ ছুড়ল জুনিয়র ডাক্তারদের, বলতে পারছি না, সম্ভবত মেসিভ হার্ট অ্যাটাক, ওটি রেডি করুন জলদি। ওটিতে ঢোকার আগে বাহিরের সকলে শোকে পাথর হয়ে যাওয়ায় সকলের দিকে ফিরে বলল, অয়নের পালস পাওয়া গিয়েছে। এত এত দুঃসংবাদের মধ্যে এই সংবাদে বাইরের অপেক্ষাকৃত সকলে খুশিতে চিৎকার করে উঠল, খোদার কাছে শুকরিয়ায় ব্যস্ত। তবে সে খুশি মানানোর মতো মনের অবস্থা কারোরই হলো না শিয়ার এহেন অবস্থায়। শিয়ার অপারেশন থিয়েটারের বাইরে 1.5 ঘন্টা হলো অপেক্ষা করছে সকলে। রেণুকা রহমান স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছেন অনবরত। আনিসুল রহমান শোকে পাথর, কথা বলতে ভুলে গিয়েছেন। তার ভুলের জন্য এমন হলো আজকে তার কলিজার টুকরো মেয়েটার সাথে। অপরাধ বোধে জর্জরিত তিনি। প্রিয়া দুহাতে মুখ গুজে আসছে, তাকে দুপাশ থেকে জড়িয়ে আছে রাকা আর তুষি। প্রিয়া এসেছে, মিনিট 10 হলো তারা এসেছে। আকাশদের ফ্যামিলির সকলে আসতে আনুমানিক আর মিনিট 20 সময় লাগবে। আকাশ, রাতুল, রেদোয়ান এরই মধ্যে অয়নকে দেখে এসেছে। কিছুক্ষণ আরও অবজারভেশনে রেখে স্পেশাল কেবিনে দেয়া হয়েছে। আপাতত সবাই অধীর আগ্রহে শিয়ার একটা ভালো খবরের অপেক্ষায়। ডাক্তার মিরাজ এবং সাথে অন্য একজন সিনিয়র ডাক্তার বের হতেই ছুটে এলো সকলে। ডাক্তার মিরাজের চোখ রক্তলাল। একসময় ভালোবাসার মানুষ, তার প্রিয় বন্ধুর এই অবস্থার চিকিৎসা তাকে নিজ হাতে দিতে হচ্ছে। এর থেকে বড় মানসিক ট্রমা হয় না। গম্ভীর গলায় আকাশের দিকে ফিরে বলল, অয়নের বিষয়টি মিরাক্কল, আলহামদুলিল্লাহ, হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। কিন্তু মিরাজের এক কিন্তুতে নড়ে উঠল সকলে। বুকের ভেতরে অজানা আশঙ্কায় ভরে গেল। আকাশ ব্যস্ত হলো, কিন্তু কি মিরাজ ভাই, শিয়া কি ঠিক আছে? পেশেন্ট নিজে রেসপন্স করতে চাইছে না। হু হু করে কেঁদে উঠলেন রেণুকা। আনিসুল রহমানের ধৈর্যের বাঁধ ভাঙল। প্রিয়া ফুপিয়ে উঠল রাকাকে জড়িয়ে। ডক্টর মিরাজ নরম গলায় বলল,
অয়নের বেঁচে থাকার খবর ওকে দিতে হবে, না হলে যথাসম্ভব ও চাইবে না। আমরা খানিক পর দুজনকে আলাদা আলাদা কেবিনে শিফট করব। কঠোর মনিটরিংয়ে রাখা হবে, বাকিটা খোদা জানে। হসপিটালে আকাশের পরিবার যখন পৌঁছালো তখন বেশ রাত। আকাশের পুরো পরিবারই এসেছে। তার বাবা চাচারা রওনা দিয়েছেন বিদেশ থেকে, কাল রাতে পৌঁছাবেন দেশে। ছেলের খবর পেয়ে এক প্রকার ছুটে এসেছেন তারাও। বাড়িতে পুরুষ মানুষ বলতে একমাত্র আরাফি ছিল, তাই প্লেনের টিকিট কেটে আসার কথা মাথায় আসেনি কারোরই। আমেনা চৌধুরী কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অবশ্য সকলেরই একই অবস্থা। চিৎকার করতে করতে এসে জড়িয়ে ধরলেন আকাশকে। আকাশ মাকে জড়িয়ে নিল বুকে। ভাইয়া ঠিক আছে এখন মা, ইটস ওকে, কাঁদে না। আমার জন্য আমার ছেলেটার এই অবস্থা। আমি যদি শুনতাম তোদের কথা, একটু শুনতাম। আমার ভুল আব্বা, মাফ করে দে তোরা আমাকে। আকাশ দুহাতে মায়ের চোখ মোছে, নরম গলায় বলে, মা বাবারা কখনো সন্তানের ক্ষতির কারণ হয় না মা, এটা ভাগ্যে ছিল, এখন ঠিক আছে তো। আমেনা চৌধুরী এদিক ওদিক তাকায়, ব্যস্ত হয়ে খোঁজে কিছু একটা। কি মা বলো, আমাকে বলো, ভাইয়াকে দেখবে। আমেনা চৌধুরী নিজের কান্না আটকে বলল, শিয়া কেমন আছে? ওরা বলল মেয়েটা, ওর বাবা মা। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। শিয়ার কথাটাও জানানো হয়েছিল সবটাই বাড়িতে। আকাশ খানিক দূরে ইশারা করলো। কয়েক কামরা পরেই শিয়ার কেবিন। সেটার বাইরে স্বামীর কাঁধে মাথা রেখে কেঁদে যাচ্ছেন রেণুকা রহমান। আমিনা চৌধুরী দ্রুত এগিয়ে গেল সেদিকে। আকাশের চাচিরাও গেল পিছন পিছন। রেণুকা রহমানের হাত ধরে প্রায় বসে পড়লেন তিনি। চমকে উঠলেন রেণুকা। অয়ন বা অয়নের পরিবারের কারোর সাথে পরিচয় নেই তাদের। আসার পর আকাশকে চিনেছে অয়নের ছোট ভাই হিসেবে, তবে কথা বলার সময় হয়ে ওঠেনি এত এত ঝামেলার মধ্যে। আমেনা চৌধুরী হু হু করে কেঁদে যাচ্ছেন। রেণুকা রহমান এর অবাক মুখপানে চেয়ে কোনো মতে বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি অয়নের মা। এখানে ক্ষমার প্রশ্ন কোত্থেকে আসছে? দোষ তো তারাও সমানভাবে করেছে। রেণুকা দ্রুত হাতে টেনে তুললেন আমেনা চৌধুরীকে, জড়িয়ে ধরলেন তাকে। পরিবারের সবার মান অভিমান, আবেগের প্রকাশ পর্ব শেষ হয়েছে অনেকক্ষণ আগে। অয়নের অবস্থা আপাতত স্থিতিশীল, তবে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা। একই ঘটনা শিয়ারও। দুই পরিবার বিধ্বস্ত অবস্থায় বসে আসছে। মধ্যরাত এখন, ঘড়ির কাঁটায় রাত 2:18। দুই পরিবারের কেউই হসপিটাল থেকে অন্য কোথাও যেতে রাজি হয়নি। রাকিবরা অনেকবার বলেছে তাদের সবাই নিয়ে কটেজে যাবে, তবে ছেলেমেয়ে দুটোর এই অবস্থার মধ্যে কারোরই আরামে ঘুম দেওয়ার মন মানসিকতা নেই। রেদওয়ার নিচ থেকে খাবার এনে দিয়েছে আকাশের ভাই বোনগুলো, সেগুলো খেয়েছে হালকা পাতলা। বড়রা বেশিরভাগই কেউ খাবার মুখে তোলেনি। আকাশের মা, চাচি সহ প্রিয়ার মা এখন হসপিটালের নামাজ ঘরে তাহাজ্জুদ নামাজে ব্যস্ত। আনিসুল রহমানও নামাজে, প্রিয়া এখনও রাকার কাঁধে মাথা এলিয়ে বসা। আকাশ অদূরে রাতুল রাকিবদের সাথে বসা আছে। বার কয়েক তাকালো প্রিয়ার দিকে। প্রিয়া ভুলেও তাকাচ্ছে না তার দিকে। আচ্ছা, প্রিয়া কি ভুল বুঝছে তাকে? না হলে তার সাথে একবারও কথা বলতে চাইল না কেন? তখন তো তাও বড়রা সবাই ছিল, এখন তো নেই। তাহলে মেয়েটা তার থেকে দূরে দূরে কেন? বুকটা হাহাকার হয়ে ভরে আসলো আকাশের। ডক্টর মিরাজ অয়নের রুম থেকে চেক আপ করে এসে ঢুকেছে শিয়ার রুমে। পালস রেট এখনও স্লো চলছে শিয়ার, জ্ঞান ফেরেনি এখনও। এসব ক্ষেত্রে রোগীর মনের জোরটা খুব ম্যাটার করে। শিয়া একদম সেটা দেখাচ্ছে না। আইসিইউর দরজা আটকে শিয়ার পাশে চেয়ার টেনে বসলো মিরাজ। বুকটা জ্বলছে তার। 8 বছর আগের শিয়া আর এখনকার শিয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য চোখে পড়ল তার। তখনও মেয়েটা অয়ন বলতে পাগল, আজও তাই ভাবা যায়। মিরাজের আজকে কোনো আক্ষেপ হয় না, বরং কেমন প্রশান্তি লাগছে মনের মধ্যে। শিয়াকে ভালোবাসত সে, স্টুডেন্ট হিসেবে পড়াতো মেয়েটাকে অয়ন। অয়নের বেস্ট ফ্রেন্ড হওয়ার প্রায়শই দেখা হতো শিয়ার সাথে। প্রচণ্ড রকমের অপসেট হয়ে পড়েছিল সে তার ওপর, কিন্তু যতদিনে ভাবলো নিজের মনের কথা শিয়াকে জানাবে, ততদিনে অনেকটা দেরি হয়ে গেছে। অয়ন শিয়াকে অপরের পাগলের মতো ভালোবাসে। বাধ্য হয়ে দেশ ছাড়ে সে। নিজের ভালোবাসার মানুষ ভালোবাসে তারই বেস্ট ফ্রেন্ডকে। দেশে থাকলে ডিপ্রেশনে গ্রাস করতো তাকে। অয়নকে কখনো সে জানতে দেয়নি সের প্রতি তার অনুভূতির কথা। আজও অজানা সে ছাড়া এই কঠিন সত্যি কেউ জানে না। ভাগ্যের কি খেলা,
এত এত বছর পর দেশে ফিরে এমন একটা ঘটনার সাক্ষী হতে হলো তাকে। আজ আর কোনো রাগ হচ্ছে না অয়ন শিয়ার ওপর। অয়নের আজকে আসারই কথা ছিল না, মিরাক্কেল ঘটেছে। খোদা ওদের দুজনকে বানিয়েছে একে অপরের জন্য। নিজের অজান্তে গড়িয়ে পড়ে চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু। হাতের উল্টো পিঠে মুছে ফেলে, শিয়ার মাথায় হাত বুলে ধীর গলায় বলে, এই যে আমার না হওয়া ভালোবাসা, এত সহজে হেরে গেলে চলবে? আপনার জন্য তো সে বেচারা মৃত্যুর সাথে লড়াই করে ঠিক ফিরে এলো। এখন আপনি তাকে ফাঁকি দিতে চাচ্ছেন? লাল শাড়ি সাদা হতে পারে না, কখনো পারে না। ফিরে এসো কেমন, না হলে আমি অপরাধী হয়ে যাব তোমাদের একসাথে করে না দেওয়ার অপরাধে। বেঁচে থাকো কেমন, বাঁচিয়ে রাখো ভালোবাসা। মিরাজ বের হয়ে এগিয়ে গেল আকাশদের দিকে। আকাশ উঠে দাঁড়াতে যাওয়ার আগেই কাঁধ চেপে আকাশকে বসিয়ে নিজে বসলো আকাশের পাশে। রাতুল, রাকিব, রেদওয়ান ওরাও একসাথে। অনেক বছর পর দেখা হলো সবার সাথে। আকাশ ধীর গলায় বলল, ওদের কি অবস্থা ভাই? মিরাজ কাঁধে হাত রেখে আকাশের মলিন গলায় বলল, আপাতত তো বলা যাচ্ছে না, অবস্থা তো ঠিক আছে, তবে জ্ঞান ফেরার অপেক্ষা করতে হবে। অয়নের অবস্থা সকালের মধ্যে বেশ উন্নতি হবে বলে আশা রাখছি, কিন্তু শিয়াকে নিয়ে আমরা টেনশনে। মুখ চুপসে আছে সবার। মিরাজ ব্যস্ত হয়ে বলে, তবে আশা হারাতে বলছি না, কিন্তু অয়ন যদি এই অবস্থা থেকে ফিরতে পারে, আল্লাহ যদি ওকে ফেরায়, তাহলে শিয়ার ক্ষেত্রে অসম্ভব নয়। খোদাকে ডাক, আর আমরা শতভাগ চেষ্টা করব। আমি ওদের দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা ভাবছি। অতটা ধকল ওদের দুজনের কারোরই শরীর নিতে পারবে না, চিন্তা করিস না। দরকার হলে বিদেশ থেকে ডাক্তার আনাবো, ডোন্ট ওয়ারি। মিরাজ উঠে দাঁড়াতেই ছুটে সামনে এলো প্রিয়া, পিছন পিছন রাকা আর তুষি। রাকা তুষিকে চিনলেও প্রিয়াকে চিনতে পারলেন না মিরাজ। প্রিয়া কেঁদে কেটে চোখ ফুলিয়ে একসার হয়ে বসে আছে। মিরাজকে পেয়ে বোনের খোঁজ নিতে ছুটে এসেছে। ডক্টর, আমি কি একবার আপুর সাথে দেখা করতে পারি না? মিরাজ অপ্রস্তুত হলো। আপু? তার মানে শিয়ার সেই ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে। তখন বোধহয় 9-10 বছর ছিল, তখনও পুতুল ছিল এখনো, তাই ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে সে গাল। মিরাজ প্রিয়ার মাথায় হাত রাখল। ডাক্তার ছাড়া কারোর তো পারমিশন নেই বোন, প্লিজ একবার। মিরাজ আলতো মাথা নাড়ল, নরম গলায় বলল, অল্প কিছুক্ষণ কেমন? প্রিয়া সজোরে মাথা নাড়ল। মিরাজ ইশারা করলো তার সাথে যাওয়ায়। প্রিয়া ছুটল পিছু পিছু। বোনের এমন অবস্থা দেখে দু হাতে মুখ চেপে ধরল সে। কান্নার শব্দ আটকানোর চেষ্টা। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বসলো ছোট্ট চেয়ারটায়। বুক চিরে কান্না আসছে তার। কি থেকে কি হয়ে গেল এক নিমিষের মধ্যে। কখনো এমন দুর্দিন কল্পনা করেছিল তারা? ভেবেছিল এমন কঠিন অবস্থা, ভাবেনি তো। অয়ন আর শিয়ার বিষয়ে সবটা জানার পর কত খুশি হয়েছিল সে। কত স্বপ্ন সাজিয়েছিল তাদের ভবিষ্যৎ নিয়ে, একবারই বউ হবে, আজীবন একসাথে বাঁচবে, কত কি। মিরাজ ঘরের এক কোণে দাঁড়ানো, মলিন মুখে তাকিয়ে সেদিকে। প্রিয়া কাঁদছে। মুখ চিপে ধরা মেয়েটার জন্য ভীষণ মায়া হলো মিরাজের। কান্নার তোরে ছোট্ট শরীরটা দুলে উঠছে, তাও শব্দ করে কাঁদছে না। প্রিয়া মুখ নিচু করে ছোট্ট চুমু দিল বোনের হাতের ওপর। মাথা ঠেকালো হাতের পাশে বিছানার ওপর। আধো আধো গলায় প্রশ্ন গলা আটকে বলল, ভালোবাসা মানে একসাথে বাঁচা, একসাথে মরা। তুই আমার মতো, এটা কবে থেকে মানা ধরলি? হ্যাঁ এই আপু, তুইও ছেড়ে চলে যেতে চাইবি? হ্যাঁ, এত স্বার্থপর কেন হচ্ছিস তোরা সবাই? তুই অয়ন ভাই একসাথে আমাদের ছেড়ে ওপারে সংসার পাতার প্ল্যান করছিস না? আমি কিন্তু মানব না সেটা, একদম মানব না। আমাদের তো 4 জনের এক ছাদের নিচে সংসার হবে বল। গোটা জীবন বোন থেকে যা হয়ে আকলাবি আমাকে তুই। মা বাবাকে ছাড়া আমার দিন কেটে যায়, তোকে ছাড়া চলে না আপু। ডাক্তার বলছে তুই রেসপন্স না করছিস না, কেন করছিস না? আমার কথা ভাববি না তুই একবারও? হ্যাঁ, আয় না ফিরে। তোকে না জ্বালালে আমি গোটা জীবন পাড়ি দেবো কিভাবে আপু? এই আপু, আমি, আকাশ, তুই, অয়ন ভাই একসাথে একটা সুন্দর সংসার পাতবো। আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা হবে বল। তোর বাচ্চা আমাকে কি ডাকবে আপু? উঠবি না? হ্যাঁ। মিরাজ স্তব্ধ হয়ে শুনে যাচ্ছে প্রিয়ার মৃদু আর্তনাদ। বুঝতে বাকি রইল না আকাশ আর প্রিয়ার সম্পর্ক কি এক দুর্দশা দুই পরিবারের ওপর এসে হাজির হলো। মিরাজ দীর্ঘশ্বাস ফেলে খোদাকে ডাকলেন। এই অবস্থায় একমাত্র খোদাই ভরসা। শেষ রাত্রি এখন। বয়োজ্যেষ্ঠরা সকলেই নামাজ ঘরে নামাজ পড়ে রেস্ট নিচ্ছে সম্ভবত।
রাতুল খাবার দিয়ে এসেছে, এদিকার খবর এখনো ভালো শুনে মায়েরা শান্ত হয়েছে। আকাশের সব ভাই বোনগুলোর জন্য রেস্ট রুম ব্যবস্থা করে দিয়েছে মিরাজ। অয়নের অবস্থার উন্নতি হয়েছে বেশ রকম। শিয়ারতায় রাকিব, রেদওয়ান, রাকা, তুষি, রাতুল সকলে বসে আছে একসাথে। তাদের ক্লান্তি নেই, বন্ধুরে বিপদে ঘুমানোর কথা ভাবতেও পারে না তারা। আকাশ ডাক্তারের রুম থেকে বেরিয়ে এসে বসলো বন্ধুদের কাছে। এদিক ওদিক তাকিয়ে প্রিয়াকে খুঁজলো। মেয়েটাকে মনে হচ্ছে জনম জনম ভর হয়ে গেল, কাছে পায় না সে। মনটা ছটফট করছে, বুকের ভিতরটা পুড়ে যাচ্ছে। এত এত অশান্তির মাঝে ওই একটা মুখ যেটা দেখলে তার হৃদয় ঠান্ডা হয়। প্রিয়াকে দেখতে না পেরে রাকার দিলে ফিরল আকাশ। প্রিয়া এতক্ষণ ওদের সাথেই ছিল। প্রিয়া কোথায়? রাকা হাতের ইশারায় দেখালো কিছু দূরে একটা ব্যালকনি, হসপিটালের ব্যাক সাইডে ওটা, ওখানে দাঁড়িয়ে। রাতুল এগিয়ে এসে টেনে দাঁড় করালো আকাশকে, গম্ভীর গলায় বলল, মেয়েটার মন খারাপ, তোকে দরকার ওর, যা কাছে যা, আমরা এদিকে আসি, খেয়াল রাখবো এদিকটায়। মাথা নাড়ে আকাশ, ধীর পায়ে এগিয়ে যায় করিডোর পার হয়ে। এ পাশে রুগী নেই কোনো, সম্ভবত হসপিটালের কাগজপত্রের ভান্ডার আশেপাশের সবগুলো রুম জুড়ে অপ্রয়োজনীয় পরিত্যক্ত। এদিকটায় সিসিটিভিও নেই, আলো নেভানো এদিকটার। আকাশ শব্দহীন এগিয়ে গিয়ে দাঁড়ায়। প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে ব্যালকনি থেকে, সামনেই রাস্তা, প্রচুর গাছপালা চোখে পড়ছে। আকাশে চাঁদ উঠেছে বিধায় একদম অন্ধকার নয়। আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, বুকের বাঁ পাশে টিপ টিপ করছে। আচ্ছা, আজকের এই অবস্থার জন্য কোনোভাবে সে দায়ী? সে পারত না সবটা সামলে নিতে? প্রিয়াও কি তাই মনে করবে? কাছে আসুন। আচমকা প্রিয়ার কণ্ঠে চমকে গেল আকাশ। প্রিয়া যেমন দাঁড়িয়ে আছে তেমনই দাঁড়ানো এখনো। সে প্রিয়ার আশেপাশে থাকলে প্রিয়া নাকি টের পায় আকাশের শরীরের ঘ্রাণে, কখনো বা বুকের বা পাশের ছটফট দেখে। কথাটা প্রিয়া আগেও বলেছে, বারবার প্রমাণও পেয়েছে আকাশ। তার সাথে একই বিষয় হয় কিনা আবার, সেও তো টের পায় প্রিয়ার অস্তিত্ব। আকাশকে কাছে আসতে না দেখে ঘুরে দাঁড়ালো প্রিয়া, রেলিংয়ে পিঠ ঠেকে দাঁড়ালো, তাকালো আকাশের দিকে। অস্বাভাবিক বিধ্বস্ত অবস্থা, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের সাদা শার্টটা এলোমেলো, পরনের বোতাম দুটো খোলা, চোখ মুখ শুকনো, ফর্সা মুখটা লাল, কালচে হয়ে আছে। চোখ দুটো খেয়াল করলো প্রিয়া। ইস, মানুষটাকে এভাবে দেখে অসহ্যকর অনুভূতি হলো তার। গম্ভীর গলায় বলল, কাছে আসতে বললাম না? আকাশ যেন বাধ্য পুরুষ ধীর পায়ে এগিয়ে গেল প্রিয়ার কাছে, তবে বেশ দূরত্ব রেখে দাঁড়ালো। প্রিয়ার চোখ মুখ কুঁচকে ফেললো। আকাশ তাকালো তার মুখের দিকে। হালকা কাজের একটা থ্রি পিস পরা, ওড়নাটা গলায় ছড়িয়ে দেয়া, চুলগুলো খুব ঢিলে করে খোপা করা, সামনের বেবি হেয়ারগুলো সে খোপা ছেড়ে বেরিয়ে বাইরের বাতাসে উঠছে। ফোলা ফোলা ফর্সা মুখটা কান্নার চোটে ফুলে আছে, নাকের ডগা লাল। এতক্ষণও কাঁদছিল সম্ভবত। আকাশকে ওভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভালো লাগলো না প্রিয়ার। সে অন্য কিছু চাইছে এখন। কাছে আসছে না কেন? অগোছালো, নোংরা লাগছে আমাকে। আকাশ দুদিকে মাথা নাড়ল। প্রিয়ার মানুষটাকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে, কেমন অসহায় হয়ে দাঁড়ানো। তাহলে কাছে আসছেন না কেন আমার? যাওয়ার পারমিশন আছে এখনো? প্রিয়া অবাক হয় আকাশের কথায়। এ আবার কি ধরনের কথা? পরক্ষণে মনে পড়ে সন্ধ্যায় আকাশের সাথে তার করা ব্যবহার, তারপর খারাপ ব্যবহারের কথা। স্যাত করে উঠল বুকের বাঁ পাশে। আকাশ রাগ করেছে তার কথায়। চোখ ছলছল করে উঠল, টুপটাপ দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। আকাশ এগুলো না তবুও ওভাবেই দাঁড়িয়ে রইল। প্রিয়া ফুপিয়ে উঠল এবারে। আকাশেরও আর সহ্য হলো না, দূরত্ব ঘুচালো, একদম মিশে গিয়ে দাঁড়ালো, ব্যস্ত হাতে মুছে দিল প্রিয়ার চোখের পানি। কাঁদছেন কেন ম্যাডাম? বকলামি না তো। প্রিয়া দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল আকাশকে, বুকের মধ্যে মুখ লুকালো যেন, ফুপিয়ে ফুপিয়ে বলল, আর জীবনেও আপনার উপর এভাবে কথা বলবো না আমি। তখন আপনার সাথে আমাকে ক্ষমা করে দিন। আকাশের হাত এখনো তাকে স্পর্শ করেনি। প্রিয়ার অস্থির লাগলো, এত রেগে আসতে আকাশ তার ওপর। মুখ তুলল না বুক থেকে, বরং নাক ঘষল আকাশের উন্মুক্ত বুকে। আকাশ চোখ বন্ধ করে ফেলল। বোকা মেয়েটা কি বোকা বোকা কথাই না বলে, সে থাকবে রেগে? তাও তার প্রেয়সীর ওপর। এও অসম্ভব। প্রিয়ার নাকের পানি চোখের পানিতে ভিজে একাকার হচ্ছে আকাশের বুক। ঠান্ডা অনুভব হচ্ছে নাকের পানিতে, তো আবার জামা কাপড় একেবারে।
প্রিয়া চট করে মুখ তুলল। সত্যি তাই, নাকের পানিতে আকাশের বুকের উপরের যা অবস্থা। দ্রুত হাতে নিজের ওড়না দিয়ে মুছে দিল খানিকটা। আকাশ নিঃশব্দ হাসলো। প্রিয়া ওড়না দু হাতে খামচে ধরে দাঁড়িয়ে রইল, ধীর গলায় বলল, রেগে আছেন আমার ওপর? তাহলে তাহলে কি এমন করছেন কেন? সরি বললাম তো। আকাশ ধীর গলায় বলল, আমি কেমন করলাম? তুমি তো ভুলে একবার তাকাচ্ছিল না আমার দিকে। প্রিয়ার মাথা নিচু, সহসা উঁচু হয়, নজরে নজরে মিলায় না, সে পারে না। আকাশের ওপর খোলা বোতাম দুটোর দিকে তাকিয়ে বলে, উপরের, আমি তখন আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তাই তাকাতে পারছিলাম না। তাছাড়া? আকাশ সঙ্গে সঙ্গে বলে, তাছাড়া কি? প্রিয়ার হাত শক্ত করে ধরা তার ওড়নাটা, মৃদু গলায় বলে, তাছাড়া আপনি কষ্ট পাচ্ছিলেন, আমি আপনার কষ্ট দেখতে পারছিলাম না। আমার বুকটার ভিতর ঝড় হচ্ছিল আপনাকে ওভাবে দেখে। আকাশের বুকের পাথর বোধহয় অনেকগুলো নেমে গেল প্রিয়ার এ দুই লাইনের কথায়। শিথিল হয় শরীর। নরম গলায় বলে, একই অপরাধ বোধে আমিও যাইনি তোমার কাছে। তাছাড়া এত এত ঝামেলায় সময় পেলাম কোথায় বলো? প্রিয়ার বুকটাও শান্ত হয় আকাশের নরম গলায়। আকাশ তার মানে রেগে নেই তার ওপর। হাতের উল্টো পিঠে চোখ মুছে। বাইরের আবহাওয়াটা এক মুহূর্তে চমৎকার। দূরে ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে। আকাশের চাঁদ তারার খেলা। তারা দাঁড়িয়ে আছে হাসপাতালের 7 তলার ব্যালকনিতে। স্তব্ধ এদিকটা একদম। আকাশ আর সে ছাড়ার এই মুহূর্তে কেউ নেই। অশান্ত বুকটা শান্ত করতে আকাশকে কাছে দরকার তার। লজ্জা লাগছে তার খুব। তবে আকাশের মুখের দিকে তাকাতেই সব জড়তা কেটে গেল। আকাশ দুহাত পকেটে গুজে অসহায়ের মতো আকাশের ওই 4টার দিকে তাকানো। কি যে মায়াভরা মুখটা এই পুরুষের। প্রিয়া দুহাত বাড়িয়ে দিল, ধীর গলায় বলল, কাছে আসবেন একটু? আকাশের ধ্যান ভাঙল, নির্বিকার তাকালো প্রিয়ার দিকে। প্রিয়া তখন দুহাত বাড়ালো তার দিকে। আকাশের আচমকা ঘন হলো শ্বাস প্রশ্বাস। ঝট করে একদম ঘেঁষে গিয়ে দাঁড়ালো প্রিয়ার সাথে। আকাশের বুকে এসে ঠেকলো প্রিয়ার মাথা। প্রিয়া মাথা তুলে তাকালো। আকাশের ঘোর লাগা দৃষ্টি দেখল। পায়ে ভর দিয়ে উঁচু হলো, মুখ ডুবালো আকাশের কণ্ঠ দেশে। আলতো চুমু এঁকে ঘন ঘন শ্বাসের নিচে আকাশের চোখ বুঝে এলো। দুহাত আঁকড়ে ধরলো প্রিয়ার কোমর, উঁচু করে বসালো প্রশস্ত রেলিংয়ে। প্রিয়াকে তার কাজ করতে দিল না। প্রিয়া আকাশের শার্টের আরেকটা বোতাম খুলে ফেললো। আকাশ বাধা দিল না, তবে ঝট করে খেয়াল করলো আশেপাশে সিসিটিভি আছে কিনা। আসার আগে কি মনে করে খেয়াল করে এসেছে, এদিকটা সত্যি সিসিটিভি নেই। সম্ভবত এই পাশটা পরিত্যক্ত বলে প্রিয়া অনবরত ঘ্রাণ টেনে নিচ্ছে আকাশের শরীরের। চোখ বুজে আছে আকাশ। প্রিয়ার নরম ঠোঁটের স্পর্শ, তার বুক, কণ্ঠদেশ, ঘাড় সবখানে। আর সহ্য করতে না পেরে উন্মুক্ত ঘাড় চেপে ধরল নিজের শক্ত হাতে। পিছিয়ে আনলো প্রিয়াকে। হাসকি স্বরে বলল, কি দরকার? প্রিয়া দু হাতে খামচে ধরলো আকাশের শার্টের কলার। হু হু করে কেঁদে ফেললো। আকাশ টেনে এনে মেয়েটার মাথা চেপে ধরে নিজের কাঁধে। প্রিয়া মুখ গুজে থাকে আকাশের গলায়, দু হাতে জাপটে ধরে রাখে গলাটা। কাঁদতে কাঁদতে বলে, আপনি? আমি? আশকারা দিল আকাশ। ধীর গলায় বলল, আমি কি? কাঁদছো কেন? প্রিয়া আর কিছুক্ষণ কাঁদলো, মুখ তুলল না। আপনার দুই ভাই কেমন ছন্ন ছাড়া। সেদিন আপনি ওভাবে আমার রাগ ভাঙাতে চলে এসেছিলেন অয়ন ভাইয়ের মতো। ভাবতেই গা শিউরে উঠছে। আপনার যদি আল্লাহ না করুক এমন কিছু হতো, আমিও মরে যেতাম। প্রিয়ার ভয়ে কান্নার কারণ বোঝে আকাশ। হাতের বাঁধন দৃঢ় করে। মানসিকভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক মেয়েটার। আলতো হাত বুলে প্রিয়ার পিঠে, নরম গলা বলে, সেসব হয়নি তো, তাই না? আর অয়ন ভাই, শিয়া, ওরাও তো সুস্থ হবে ইনশাল্লাহ। ডাক্তার বলেছে দে আর বোথ আউট অফ ডেঞ্জার নাও। প্রিয়া খুশি হলো, ভীষণ খুশি হলো। শক্ত করে আকাশের গলা জড়িয়ে ধরলো। আকাশ হাসলো এবার, বাঁকা গলায় বলল, সারাদিন ঘেমে নেমে একাকার আমি, এভাবে যে শ্বাস টানছো, ঘামের গন্ধ লাগছে না? প্রিয়া আকাশের কথায় দুদিকে সজোরে মাথা নাড়ে। উল্টো আরো গভীরভাবে টেনে নেয় আকাশের ঘ্রাণ। এই ঘ্রাণ আমার আজীবন লাগবে চৌধুরী সাহেব। নেশা চড়িয়ে দিয়েছে নেটার। এ ঘ্রাণ নিতে না পারলে আমার সব শূন্য লাগে। আকাশ হাসে নিঃশব্দ। প্রিয়া আচমকা মুখ তোলে, আকাশের শার্টের আস্তিন চেপে ধরে। চোখে চোখ রাখলো। এইবার দিয়ে হাতে গোনা 3 বার চোখে চোখ রাখলো প্রিয়া।
বুকের ভিতর কিসের একটা ইশারা পেল আকাশ। প্রিয়া এ সাহস কখন পায় কে জানে। তাই স্থির হয়ে সেও চোখে চোখ রাখলো। প্রিয়া টুপ করে একটা ছোট্ট চুমু খেলো আকাশের বা গালে, একে একে অন্য গাল, কপাল, নাক, গলা, বুক, সব জায়গায় ঠোঁটে ছোয়ালো। আকাশ চুপচাপ সায় দিল মেয়েটার কার্যকলাপে। সোজা হয়ে বসলো প্রিয়া। আকাশ ঘোর লাগা চোখে পরখ করলো। তীর তীর করে কাঁপা প্রিয়ার চোখ, নাক, ঠোঁট জোড়া। কোমর এক হাতে শক্ত করে ধরে অন্য হাতে মুখের ওপরে ছোট্ট ছোট্ট চুলগুলো কানে গুজলো। শব্দ করে চুমু খেলো প্রিয়ার কপালে। আচমকা এবার নিজের মুখ গুজলো প্রিয়ার বুকে, আগলে ধরলো প্রিয়ার কোমর। প্রিয়া ভয়ার্ত নজরে একবার ঘাড় কাত করে পিছনে দেখতে চাইল। রোমাঞ্চের চক্করে 7 তলা থেকে পড়ে অপমৃত্যু না হয় তবে তা হবে না। একে তো আকাশ তাকে ধরে আসে, অন্যদের রেলিং যথেষ্ট চওড়া। প্রিয়া হাত রাখলো আকাশের মাথায়। আকাশ চুপ করে আছে। আজ সারাদিন দৌড়াদৌড়ি করেছেন, রেস্ট নেবেন চলুন। মিরাজ ভাইয়া আমাদের সবার জন্য কেবিন দিয়েছেন। আকাশ উঠল না, ধীর গলায় বলল, আজ শরীরের ধকলের থেকে মানসিক ধকল বেশি হয়েছে। ওই সময় যখন ভাইয়ার পালস পাওয়া যাচ্ছিল না আমি তখন, তারপর আবার শিয়া মনে হচ্ছিল পাগল হয়ে যাব আমি। প্রিয়ার চোখ টলমল করলো। আকাশের মতো পুরুষও এমন ভয় পায়, কষ্ট পায়, কখনো লোকটা প্রকাশ করে না কারোর কাছে, অথচ আজ কি অবলীলায় প্রকাশ করে ফেললো তার কাছে। আমাকে ছেড়ে যাওয়ার বায়না কখনো করবে না কেমন? আমিও ধ্বংস হয়ে যাব প্রিয়া। কখনো যদি মনে হয় আমার সাথে সম্ভব হচ্ছে না থাকা, আমাকে আর ভালোবাসতে পারছো না, আলগোসে বিষ খাইয়ে রেখে যেও। ছেড়ে যাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারবো না আমি। আচমকা আকাশের এহেন কথার কারণ ধরতে পারল না প্রিয়া। অবাকই হলো বলা যে। মিহি গলায় বলল, এই কথা কেন বলছেন? ভাইয়ার শিয়াকে আমরা সবসময় বলতাম মেড ফর ইচ আদার। আমার জীবনে সেরকম কখনো কেউ আসেনি, আসবে কল্পনাতেও ছিল না। ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর শিয়ার আর্তনাদ আমরা সকলে দেখেছি। ভাবতে পারো কতটা ভালোবাসা ওদের মধ্যে। মাঝখানে 6-6টা বছর কেউ কারোর সাথে ছিল না, সামান্য যোগাযোগটুকু অবধি ছিল না। তারপরও দম নিল আকাশ, জোরে জোরে শ্বাস টানলো প্রিয়ার বুকে। শিয়ার যখন ওই অবস্থা হলো আমার মনে হলো এবার দুনিয়াটা আমাদের থমকেই যাবে। এমন জীবন আমরা কেউ চাইনি বলো, না ওদের আর না তো তোমার আমার। ভাইয়ের যখন পালস পাচ্ছিল না তোমার যেমন মনে হয়েছিল, একইভাবে আমার চোখও তোমাকে খুঁজছিল। তখন মনে হলো ভাইয়ের কিছু হলে যেমন শিয়া বাঁচবে না, আমার কিছু হলে তোমাকে এতটা কে ভালোবাসবে, তুমি বুঝি অন্য কারোর হয়ে যাবে। আকাশ মুখ তুলল, যেন শেষ লাইনটা প্রশ্নই করলো প্রিয়াকে। প্রিয়া নিজের মাথা নিচু করে ঠেকালো আকাশের মাথার সাথে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আকাশের এমন অসহায় কথা কখনো শোনেনি সে। প্রিয়া দুহাত বাড়িয়ে জড়িয়ে নেয় বিধ্বস্ত আকাশকে। আকাশ ছোট বাচ্চার মতো দুহাতে প্রিয়ার কোমর জড়িয়ে বুকে মুখ গোজে। প্রিয়ার বুকটা প্রশান্তিতে ভরে ওঠে। আকাশের চুলে হাত বুলিয়ে আলতো চুমু খায় মাথায়। তারপর মুখটা আকাশের কানের কাছে এনে আচমকা ভীষণ মিষ্টি গলে বলে উঠল, তোমায় ছেড়ে বহুদূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। আকাশের হাতের বাঁধন দৃঢ় হলে আরও চোখটা জ্বালা করছে। এমেকে ছাড়া আকাশ এহনাস এর মৃত্যু নিশ্চিত। প্রিয়া গান থামে আর একটু চুমু আঁকলো আকাশের কানের লতিতে। নরম আর ভীষণ আদুরে গলায় বলল, আপনাকে ছেড়ে যাওয়ার আগে আমার মৃত্যু হোক আকাশ এহনাস চৌধুরী। গোটা একটা জীবন আমি আপনার নামে করে দিতে চাই, আপনার স্ত্রী পরিচয়ে বাঁচতে চাই। মৃত্যুর পর সে হালাল স্ত্রীর অধিকারী খোদার কাছে আপনাকে চেয়ে নিতে চাই। দেবেন না আমাকে সে অধিকার? রাখবেন না আমার এই বায়নাটা? আমার কিন্তু একটা সংসার চাই। আকাশ প্রিয়াকে রেলিং থেকে নামিয়ে দাঁড় করায়, কোমর ধরে উঁচু করে নেয়। প্রিয় গলা আঁকড়ে ধরে থাকে। সব বায়না পূরণ করব পাখি, সব আমাদের চারজনেরই সংসার হবে। তোমার আমার সংসার প্রিয়া, তোমার সব বায়না আমি আমৃত্যু পূরণ করে যাব। তুমি আমার গোটা একটা জীবন, আমি তোমাকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। আর না তো মৃত্যুর পর যে অধিকার ছাড়বো আমি। ভালোবাসি আমি আপনাকে, পাগলের মতো ভালোবাসি। আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষের ছোঁয়া আমি এ শরীরে পড়তে দেব না কখনো। আর না তো আপনি ছাড়া কখনো কারোর নামে কবুল পড়ব। আপনি আমার, পুরোটা আমার।
আকাশ রক্তিম চোখ জোড়া তুলে প্রিয়ার দিকে তাকায়, দু হাতের আজুলায় নেয় প্রিয়ার কান্নামাখা মুখখানা, শব্দ করে ছোট্ট চুমু খায় কমলার কোয়ার মতো গোলাপি অধরে। আমি খুব জলদি তোমাকে আমার নামে করে নিতে চাই প্রিয়া। ভাইয়া শিয়া সুস্থ হলেই সাথে সাথেই ধুমধাম করে আমরা দু ভাই তোমাদের দু বোনকে বৈধ স্বীকৃতি দিয়ে চৌধুরী বাড়িতে নেব, কথা দিলাম। প্রিয়া মাথা নাড়ল, কান্না ভেজা মুখটা এগিয়ে নিয়ে গাল ঠেকালো আকাশের গালের সাথে। আমি কিন্তু একদম ভীতু চৌধুরী সাহেব। আজকে আমাদের সাথে যা ঘটলো তারপর থেকে আরও হারানোর ভয় নিয়ে আমি বাঁচবো না। কিন্তু আমাকে নিজের হালাল স্বীকৃতি না দিয়ে যদি পালানোর বায়না করেন, আমি কিন্তু ছাড়বো না আপনাকে, বলে দিলাম। আসসালামু আলাইকুম। গল্পটা পড়তে একটু কষ্ট হয়েছে, আমার প্রচণ্ড সর্দি, দোয়া করবেন আমার জন্যে। আর এই গল্পটা কেমন লাগতেছে কমেন্টে জানান। আজকে থেকে নিয়মিত ভিডিও আসবে, তবে একটু সর্দির কারণে হয়তো বা কণ্ঠটা আলাদা শোনাতে পারে। তাও কেমন লাগতেছে কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।